এখন কিছুদিন ওই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং আপনার আপনি যেটা বলেন যে অ্যারের এই বিষয়টা, তো তার আগে আমরা আজকের ইয়েটা একটু শেষ করে নিই। আজকে আমরা ষষ্ঠতম ক্লাস করছি আর কি। আজকে ক্লাসের অবজেক্টিভ এবং সিলেবাস অনুসারে আমরা নতুন একটা ফেজে যাচ্ছি, অর্থাৎ 1 থেকে 4 3 পর্যন্ত আমরা দেখেছিলাম পিএইচপি বেসিক, আর 4 নম্বর এবং 5 নম্বর ক্লাস দেখেছিলাম পিএইচপি ফাংশন। আজকে আমরা দেখব যে এক্সএমএল। এই এক্সএমএল থেকে কমপক্ষে দুটো প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে, একটা তো হবেই, হ্যাঁ, কিন্তু 2 বা তার অধিকও হতে পারে। আজকে আমাদের যে অবজেক্টিভ এক্সএমএল এর বেসিকটা, অর্থাৎ এখানে কয়েকটা পার্ট আছে, আপনারা যদি দেখেন সিলেবাসে কয়েকটা ভাগ আছে আর কি। এক্সএমএল বেসিক, সিম্পল এক্সএমএল, এক্সএমএল এক্সটেনশন, সোয়াপ, ডব্লিউএসডিএল, জেসন, এরপর ডেট টাইম এন্ড ডম ডকুমেন্ট। আমরা আজকে যেটা দেখবো যে এক্সএমএল এর বেসিক। তো এক্সএমএল কে বোঝার জন্য নরমালি এক্সএমএল কি কাজে আসে, পিএইচপি তে কিভাবে ব্যবহার করা হয়, পিএইচপির সাথে কিভাবে কাজ করছে, এই বেসিক জিনিসটা আমরা আজকে বুঝবো এবং এর বেসিক সিনট্যাক্স গুলো আমরা দেখবো আর কি, যে কিভাবে কাজ করছে। আর পরের ক্লাসে আপনারা দেখতে পাবেন যে জেন্ডে এক্সএমএল থেকে কি প্যাটার্নের প্রশ্ন হয় সেই বিষয়টা। আজকে আমরা বেসিকটা দেখবো, আগামী দিন আমরা দেখবো যে এক্সএমএল থেকে কোন প্যাটার্নের প্রশ্ন হয় সেটি। তো বেসিক বোঝার জন্য আমরা একটু একটা অ্যাপ্লিকেশনের ফরম্যাট দেখব। এটা তো জেনারেল বিষয় আর কি, এক্সএমএল এর সিনট্যাক্স থেকে ধরে ভ্যালিডেশন পর্যন্ত জেনারেল বিষয়। আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখব আর কি, একটা অ্যাপ্লিকেশনে কিভাবে এক্সএমএল ব্যবহার করা হচ্ছে সেরকম একটা বিষয় থেকে। যে আমরা যদি চিন্তা করি, এটা আপনার একটা ডেটাবেস, রেজিস্ট্রেশন নামক একটা টেবিল আছে। আইডি আছে, নেম আছে, নাম্বার আছে, লাস্ট কন্ট্রোল ডিপার্টমেন্ট আইডি আছে। তিনটা রেকর্ড আছে জন্য। ধরুন এভাবে আমার একটা ডেটাবেজে, এটা রিলেশনাল ডেটাবেজ হতে পারে, যে কোনো ধরনের ডেটাবেজ, আমার একটা টেবিলে কিছু রেকর্ড আছে। এই রেকর্ডগুলো টেবিল আকারে ডেটাবেজে স্টোর করছে। এখন এই রেকর্ডগুলোকে আমি চাচ্ছি ট্রান্সফার করতে। কোথায়? কেউ আমার কাছে চেয়েছে স্টুডেন্টের একটা স্টুডেন্টের ইনফরমেশন, অথবা একাধিক স্টুডেন্টের ইনফরমেশন, অথবা একটা নির্দিষ্ট ডিপার্টমেন্টের ইনফরমেশন, যেমন ধরুন ডিপার্টমেন্ট 111। কেউ চাইলো আমার কাছে যে আমাদের ডেটাবেস থেকে, অর্থাৎ আমরা যদি আরো সহজ করে বলি, এই যে কয়েকদিন পরে রেজাল্ট পাবলিশ হবে, এসএসসি রেজাল্ট। এই এসএসসি রেজাল্টে একজন স্টুডেন্টের রোল নাম্বার দিয়ে যখন আমরা সার্চ দিচ্ছি, অ্যাকচুয়ালি কি হচ্ছে, সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা যদি এডুকেশন বোর্ডের ওয়েবসাইট থেকে সার্চ দিই তাহলে একরকম ব্যাপার, আর যদি অন্য কোনো সাইট থেকে যারা কিনা অথরাইজড এই এটাকে দেখানোর জন্য, রেজাল্টটাকে দেখানোর জন্য, রাইট। তো ধরুন আমরা ধরলাম এমন কোন একটা সাইট, যে সাইট কিনা গভর্নমেন্টের অথরাইজ, তারা এসএসসি রেজাল্ট দেখাতে পারবে। তারা কিভাবে দেখেন?
তাদের সাইটে গেলে আপনাকে ধরলাম রোল নাম্বার থেকে ধরে আরো কিছু ইনফরমেশন দিয়ে আপনি সাবমিট দিলেন। সাবমিট দেওয়ার সাথে সাথে এখানে আপনার ইনফরমেশন গুলো ডিসপ্লে করবে। এই রোল নাম্বার যখন আপনি সাবমিট দিচ্ছেন, এখান থেকে যখন সাবমিট দিচ্ছেন রোল নাম্বার সহ আরো কিছু প্যারামিটার, সে কি করছে এই ডেটাগুলো একটা এপিআই এর মাধ্যমে এডুকেশন বোর্ডের যে ডেটাবেজ আছে সেই ডেটাবেজে গিয়ে হিট করছে। তার মানে কোনো নির্দিষ্ট টেবিলের তথ্যকে সে অ্যাক্সেস করতে যাচ্ছে। সেই তথ্যগুলো কোথা থেকে আসবে, এই রিকোয়েস্টের উপর ভিত্তি করে আসবে। অর্থাৎ বিষয়টা যদি এমন হয়, এপিআইটা যদি এমন হয়, ধরুন এইচটিটিপি ইউবিডি ধরলাম, রেজাল্ট প্রথমে দিলাম বোর্ড, হ্যাঁ বোর্ড দিলাম, এরপর ইয়ার দিলাম, ইয়ার বা সেশন, এরপর ধরুন রুল নাম্বার দিলাম, দিয়ে আমি এরকম একটা এপিআই হিট করলাম। রাইট, আমাদের এপিআই এর ফরম্যাট গুলো হয় এই প্যাটার্নের আর কি। হ্যাঁ, মানে রেস্ট এপিআই যেগুলো আমরা বলি, রেস্ট এপিআই ফরম্যাট হয় এরকম। অর্থাৎ এই যে আপনি যখন এখানে রুল নাম্বার এবং অন্যান্য ইনফরমেশন সহ যখন আপনি সাবমিট দিচ্ছেন, ইন্টারনালি কি হচ্ছে, এরকম একটা এপিআই গিয়ে হিট করছে। এপিআইটা কি করছে, এই এপিআই কি করছে, এপিআই কিছু অ্যাক্সেস টোকেন দিয়ে, কিসের অ্যাক্সেস টোকেন, এই সার্ভারে, এডুকেশন বোর্ডের এই সার্ভারে কিছু অ্যাক্সেস টোকেন দিয়ে এই সার্ভার থেকে এই ডাটাগুলো পুল করার জন্য পারমিশন নেয়। পারমিশন নেয় যখন, তখন এই ডাটাগুলো আসে হলো এই যে এই প্যারামিটারগুলোর উপর ভিত্তি করে। হ্যাঁ, এগুলিকে বলে কোয়েরি প্যারামিটার বা কোয়েরি প্যারাম বলা হয়। এই কোয়েরি প্যারামিটারের উপর ভিত্তি করে এখান থেকে ডাটাগুলো আসে। এখন এই ডাটাগুলো যখন, অর্থাৎ এই রিকোয়েস্টের উপর ভিত্তি করে ডেটাবেস যখন এই প্যাটার্নের স্ট্রিং যখন তৈরি করছে, যখন রিটার্ন করবে সে কোন ফরম্যাটে রিটার্ন করবে সেটা বলে দেওয়া হয় এই এপিআই যেখানে কাজ করছে সেটার ভিতরে। অর্থাৎ এই টেবিল থেকে যে রেজাল্টটা এখানে শো করবে, সেই রেজাল্টটা এক্সএমএল, জেসন বা টেক্সট, এই তিনটা ফরম্যাটে ধরুন হতে পারে। সেটা ডিপেন্ড করছে কি আমার রিকোয়েস্টের উপর ভিত্তি করে, আসলে আমি কিভাবে চাই, আর এডুকেশন বোর্ড এখানে যে এটা বানায় রেখেছে সেখানে কোন কোন অ্যাক্সেস গুলো দিয়ে রেখেছে তারা। এ পর্যন্ত তো অবজেক্টিভ ক্লিয়ার যে আমরা আসলে কি চাচ্ছি। যখন এই এপিআই রেসপন্স পেল ডেটাবেস থেকে, এবং সেই রেসপন্সের প্যাটার্নটা যদি হয় এক্সএমএল, এবং সেই এক্সএমএল কে যখন আমরা এখানে রিপ্রেজেন্ট করব, প্রেজেন্টেশনের প্রসেসটাকে আমরা এখন দেখব আসলে কিভাবে রিপ্রেজেন্ট করবো এখানে, এবং কি ডেটাটা এখান থেকে আমরা এখানে নিচ্ছি। ওকে, তাহলে এটা হতে পারে কি, এখান থেকে যে ডাটাটা এখানে এপিআই এ দিচ্ছে সেটা কি হতে পারে, জেসন হতে পারে, এক্সএমএল হতে পারে। তো আমরা এক্সএমএল যেহেতু দিচ্ছি এক্সএমএলটা দেখি। এই ডাটা টাইপ কি এক্সএমএল, জেসন, টেক্সট এর বাইরে কিছু করে? সাধারণত এই তিনটা দিয়ে কমিউনিকেশনে ব্যবহার করে আর কি। এছাড়া আপনার ওই এসভিজি ফরম্যাট আছে, আপনার পিডিএফ ফরম্যাট আছে, ওয়ার্ড ফরম্যাটও আপনি ভিতর থেকে প্রসেস করে আপনি দিতে পারেন। বাট ওগুলো তো ট্রানজেকশনে ব্যান্ডউইথ প্রচুর লেগে যাবে। এই যে ডাটাটা পিক করতে উঠানোর পরে ওই এক্সএমএল ফরম্যাটে ওই এপিআই, রাইট, আমি একটু কোডের মধ্যে দেখাই আপনাদের। হ্যাঁ, এটুকু তো ক্লিয়ার। ওকে, যদি তাই হয় অ্যাকচুয়ালি কি হচ্ছে, ধরুন এপিআই দিয়ে তো প্যাটার্নটা তো বুঝতে পেরেছেন আপনি, তাই না? এই এপিআই দিয়ে যখন আমি ব্রাউজারে, ধরেন আমার ব্রাউজারে যখন আমি হিট করছি অথবা অ্যাপ্লিকেশনের ভিতরে হিট করছি, তখন এইখানে যে অ্যাপ্লিকেশনটা বানানো আছে এডুকেশন ইউবিডি বললাম, ইউবিডির যে ওয়েবসাইটটা বা অ্যাপ্লিকেশন, এখানে যে অ্যাপ্লিকেশনটা ডিজাইন করা আছে
তার মধ্যে যে রেস্ট এপিআইটা বানানো আছে, রেস্ট এপিআইটা ধরুন এভাবে ডেটা ধরে আর কি, কোয়েরি প্যারাম, সে কি কি নেবে, এখান থেকে নেবে ধরেন রুল নাম্বার, রুল নাম্বার এখন কি হিসাবে নেবে, মানে অনেক ফরম্যাট আছে, রুল নাম্বার নিল, বোর্ড নিল, আর সেশন নিল, সেশন নিল, বলে আমি একটা ফাংশন আকারে দেখলাম এভাবে নিল। নেওয়ার পরে সে কি করবে, যে এই তিনটা রিকোয়েস্টের উপর ভিত্তি করে সে এসকিউএল চালাবে। হ্যাঁ, এসকিউএল সে নিল, নেওয়ার পরে ধরেন এটা আপনার জেসন যদি হয় তাহলে জেসন ইনকোডিং, জেসন ইনকোডিং দিয়ে এই যে এসকিউএলটা আসলো সেই এসকিউএল দিয়ে আপনার রিটার্ন করে দিলে এটা রিটার্ন করে দিল। বুঝতে পারছেন এতটুকু? ওকে। আর যদি এক্সএমএল হয়, এক্সএমএল তৈরি করার জন্য আবার আপনাকে ফরম্যাট আছে, ওই ফরম্যাটে ডাটাগুলো পাঠিয়ে দিয়ে এক্সএমএল একটা অ্যারেতে অথবা একটা ভ্যারিয়েবল স্টোর করে সেই ডাটাটা এভাবে রিটার্ন করবে। কে রিটার্ন করবে? এই যে এডুকেশন বোর্ডের ইয়ে। এখন ডাটার প্যাটার্নটা কিরকম হতে পারে, যে ডাটাটা পাঠাবে সেই প্যাটার্নটা কিরকম হতে পারে? যদি জেসন হয় তাহলে জেসনের জন্য কিছু ফরম্যাট আছে, যদি এক্সএমএল হয় তাহলে এক্সএমএল এর ফরম্যাট আছে। যেমন ধরুন এক্সএমএল এর যদি কথা চিন্তা করি তাহলে হতে পারে এরকম রেজাল্ট, যেটা কোয়ারি কাকে বুঝতে পারছি। হ্যাঁ আমি যা চাচ্ছি আর কি, যে স্টুডেন্টের রেজাল্ট আমি চাচ্ছি ওই রেজাল্টটা আমাকে কিভাবে রিটার্ন করছে, তারপরে না সেটাকে আমি পার্স করে এখানে ডিসপ্লে করছি, তাই না? ডাটাটাও তো আমার আসতেছে, রিসিভ করতে হবে, সেটা কি ফরম্যাটে? ফরম্যাটে ঠিক এরকম হতে পারে, রেজাল্ট, এরপর হতে পারে কি বোর্ড, এরপর হতে পারে আপনার সেশন, বোর্ড কি ধরুন ঢাকা, বোর্ড ঢাকা, সেশন কত ধরলাম 2016-17 সেশন। এরপরে সাবজেক্ট, সাবজেক্টের নাম হয়তো দিলেন আপনি, সাবজেক্ট 1 এত, সাবজেক্ট 2 এত, সাবজেক্ট 3 এত, দিয়ে আমি ক্লোজ করলাম রেজাল্ট। বললাম এই ফরম্যাটে আপনাকে রেসপন্স দিয়েছে এই এডুকেশন বোর্ডের যে অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনটা আপনাকে এই ফরম্যাটে রেসপন্স দিয়েছে। এখন এই যে ফরম্যাট আপনারা দেখছেন, এই ফরম্যাটটা কি অনেকটা এইচটিএমএল এর মতো না? এখানে কিন্তু আমরা দেখছি কি কিছু ট্যাগ অথবা এলিমেন্ট আমরা দেখছি, রাইট? এক্স্যাক্টলি এই এইচটিএমএল এবং এক্সএমএল এর মধ্যে অনেক সাদৃশ্য আছে। যে ডাটাটা দিচ্ছে দেখতে অনেকটা এইচটিএমএল এর মতো, কিন্তু হ্যাঁ, কিন্তু এইচটিএমএল না। এই ফরম্যাটটাই হলো মূলত এইচটিএমএল। অর্থাৎ আজকের যে আলোচনা বিষয়বস্তু, হ্যাঁ, আচ্ছা আজকে আমরা যে এক্সএমএল দেখবো, এক্সএমএল এর যে ফরম্যাট গুলো নিয়ে আলোচনা করব, মূলত এই ফরম্যাট নিয়ে আমরা আলোচনা করব। এখানে সিনট্যাক্স কিরকম, কিভাবে ডিক্লেয়ার করবো আমরা, ডাটাগুলোকে কিভাবে আমরা নেব, এই প্যাটার্ন। তাহলে রিয়েল লাইফে এক্সএমএল কোথায় ব্যবহার হচ্ছে সেটা একটু উল্লেখযোগ্য বিষয় আপনারা দেখবেন। বলেন কোনো প্রশ্ন আছে কিনা, না বুঝতে পারেননি? কি আছে আপনি এই জিনিসগুলো মোটামুটি? হ্যাঁ বলেন। মিডিং কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে। আচ্ছা আরো ভালো হবে যেগুলো ইএপিএ আছে। আচ্ছা শুধু আমরা স্পিচ ইউজ করে হ্যাঁ রিয়েল লাইফে আমরা কিছু ডাটা আমরা এনে দেখাতে পারি, সমস্যা নেই। আমি অনলাইনেও কিছু জিনিস দেখানো যায়, দেখি। হ্যাঁ, বাট কনসেপ্টটা তো ক্লিয়ার। শুধু এপিআই দিয়ে নিয়ে আসতে হবে ডাটাগুলো তা না। হ্যাঁ, ধরেন আমরা এক জায়গা থেকে নিয়ে আসার প্রসেসটা দেখালাম, তাই না? এখন রিভার্স ব্যাপারটা যদি দেখি, রিভার্স, হ্যাঁ, যে ধরেন রাইট আপনি একটা অ্যাপ্লিকেশন বানাইছেন, এক্স্যাক্টলি আপনি একটা অ্যাপ্লিকেশন বানাইছেন, এখন এই অ্যাপ্লিকেশন থেকে আপনি কিছু ডেটা দেবেন এক্সএমএল ফরম্যাটে, কিভাবে দেবেন? হ্যাঁ, চলেন আমরা ওই জিনিসটুকু দেখে তারপর আমরা মেন আলোচনায় যাই। আপনার
কে কি মানে কে কোন প্রজেক্টে কাজ করছেন? আপনি কোন প্রজেক্টে কাজ করছেন? কোন প্রজেক্টে কাজ করছেন আপনি? মানে এখন পিএইচডি নিয়ে কোনো প্রজেক্টে কাজ করছেন? আমার যদি কাজ ও সমস্যা নেই, কি 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 যে প্রজেক্ট কনসেপ্ট এটা নাম কি আছে? ফার্মেসি। কি কাজ করে ফার্মেসি? মানে ইনভেন্টরি। আপনি এই স্টোর সিস্টেম নিয়ে কাজ করতেছি। স্টোর সিস্টেম নতুন করে আমাদের এক্সিস্টিংটা আছে, নতুন করে বিল্ড আপ করা হবে। ওটা অ্যানালিসিস কারেন্ট করতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমি ভাই একটা অনুসারে আমি এক্সাম্পল দিই। হ্যাঁ, ধরেন আপনার ফার্মাসিউটিক্যাল কোম্পানির জন্য তো করছেন, তাই তো? ধরেন এই ফার্মাসিউটিক্যাল কোম্পানি যে অ্যাপ্লিকেশনটা আপনারা করেছেন, এই অ্যাপ্লিকেশনটা একটা সেন্ট্রাল লেভেলে ব্যবহার হবে। কিরকম হতে পারে সেটা? ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, যারা কিনা সারা বাংলাদেশে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো লাইসেন্স প্লাস ড্রাগের রেজিস্ট্রেশন প্রোভাইড করে। ধরেন আপনার এই অ্যাপ্লিকেশনটাই তারা ব্যবহার করবেন। তাদের অবজেক্টিভটা কি? তাদের অবজেক্টিভ হলো যে বাংলাদেশ গভর্নমেন্টের যে ইয়েটা আছে, তাদের ফার্মাসিউটিক্যাল যে ড্রাগ, ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, হ্যাঁ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন মনে করেন আপনাদের অ্যাপ্লিকেশনটা ব্যবহার করবে। কি পারপাসে ব্যবহার করবে? ধরেন গভর্নমেন্টের যে ড্রাগ উৎপাদনকারী যে কোম্পানিটা আছে, ইডিসিএল মনে হয়, তো এই ওষুধ কোম্পানি আপনাদের অ্যাপ্লিকেশনটা ব্যবহার করবে। তবে সারা বাংলাদেশে তাদের অনেকগুলো ব্রাঞ্চ আছে, এবং এই অ্যাপ্লিকেশন থেকে তথ্য অন্য কোনো অ্যাপ্লিকেশনে পেয়ে যাবে। যে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কোন একটা কোম্পানি তাদের ওষুধের তথ্য না না হ্যাঁ ওরা নিয়ে দেখবে যে ওখানে তাদের কি ভাবছেন সেলটা মানে ব্যাপারটা হলো যে এই যে একটা এক্সাম্পল তো দিলাম এখানে বোর্ডে। হ্যাঁ, এখন আমরা আমাদের রিভার্স এক্সাম্পল দিচ্ছি আর কি, যে ধরেন আপনার অ্যাপ্লিকেশন আছে, এখন আপনার অ্যাপ্লিকেশন থেকে অন্য কেউ ডাটা নেবে। আপনার ইনবিল্ট যে ইয়েটা আছে, ইনভেন্টরি যে অ্যাপ্লিকেশনটা আছে, সে ইনভেন্টরি এই অ্যাপ্লিকেশনে নতুন আপনি কিছু প্রোডাক্ট ঢুকাই দেবেন। হ্যাঁ, নতুন কিছু প্রোডাক্ট অ্যাড করেছেন, সে 5টা মেডিসিন আপনি অ্যাড করেছেন, এবং এই 5টা মেডিসিনের অ্যাপ্লিকেশন ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন নেবে। অথবা আমি চাই, আপনি আমাকে কিভাবে দেবেন? কি কি নেব আমি? ধরেন আমি চাই ড্রাগ ড্রাগ রেজিস্ট্রেশন আইডি, রেজিস্ট্রেশন ডেট, হ্যাঁ, কোম্পানি ডিটেল, এরপর এই তিনটা হ্যাঁ, এই তিনটে ইনফরমেশন আমি চাই আপনার অ্যাপ্লিকেশন থেকে আমাকে কিভাবে দেবেন। ধরুন আপনার অ্যাপ্লিকেশনটা অনলাইন আছে, এখন আপনি আমাকে এই তিনটে ইয়ে তথ্য কিভাবে দেবেন? ড্রাগ রেজিস্ট্রেশন আমাকে ওষুধের নাম উল্লেখ করে দিতে হবে। ধরেন আমার আইডি ধরলাম 1000001, রেজিস্ট্রেশন ডেট ধরলাম 2017 11/01/01, আর কোম্পানি ডিটেলস এখানে ধরেন আমি অ্যাড্রেস চাইলাম। এই তিনটা জিনিস আমি চাইলাম। হ্যাঁ, এই তিনটা জিনিস আমার কেন প্রয়োজন? আপনার কোম্পানির নেক্সট রেজিস্ট্রেশনের মেয়াদের উপর আমরা হয়তো একটা ইয়ে দেবো, কি একটা এসএমএস জেনারেট করবো, আপনাকে অ্যালার্ট দিতে হবে। এইগুলো তো তাদের কাছে আছে। ধরেন নাই তাদের কাছে, নতুন আপনি এই আপনার ইয়েতে ঢুকাইছেন এগুলো, হ্যাঁ, তাদের ইয়েতে নেই, তারা এখনো রেজিস্টার করে নাই। রেজিস্ট্রেশনের প্রসেসটা হলো আমরা ওই যে 1001 দিলে ওইটা আসবে, আসার পর আমার ডাটাবেস থেকে আইডি দিয়ে খুঁজবে, খুঁজে যে রেকর্ডটা পাবো ওই রেকর্ডটা ট্রান্সফার করে দিবে। কোথায় ট্রান্সফার করে দিবেন, কিভাবে দেবেন? এটি আপনার ওই এপি এর মাধ্যমে রিকোয়েস্ট তার কাছে ট্রান্সফার। অর্থাৎ আপনার যে ডেটাবেস, ফার্মাসিউটিক্যাল কোম্পানির যে ডেটাবেস, রেজিস্ট্রেশন আইডির উপর ভিত্তি করে কুয়েরি চালাবেন। কুয়েরি চালায় এ কি করবে, একটা কুয়েরি স্ট্রিং রিটার্ন করবেন। সেই স্ট্রিংটাকে আপনি কনভার্ট করবেন বেসড অন লজিক, এক্সএমএল অথবা জেসন কনভার্ট করে সেটা কি করবেন, রিটার্ন করবেন। তাহলে আমি যখন রিকোয়েস্ট করব তখন রেসপন্স হিসাবে যেটা আসবে, রেসপন্স হিসাবে যে স্ট্রিংটা আসবে, সেই স্ট্রিংটা কি আসবে, এক্সএমএল অথবা জেসন, রাইট? তাহলে অবজেক্টিভ ক্লিয়ার।
এখন এই কিভাবে রিটার্ন করবে, কিভাবে নেবেন, এগুলো আলাদা বিষয়, এই বিষয়গুলো আলাদা, কিন্তু আমি কি দিচ্ছি এবং কি নিচ্ছি, আজকের অবজেক্টিভটা হলো সেটা। একটা আমরা দেখলাম যে নেওয়ারটা দিব, এখন আপনি দেবেন, তাহলে কিভাবে দেবেন? দেওয়ার জন্য আপনাকে আগে রিকোয়েস্টটাকে নিতে হবে, রিকোয়েস্টটা নেওয়ার জন্য কি করতে হবে, আপনাকে একটা রেস্ট সার্ভিস লিখতে হবে। হ্যাঁ, আপনাকে একটা সার্ভিস লিখতে হবে, যে সার্ভিসের কাজ কি হবে, তিনটে প্যারামিটার বা একটা প্যারামিটারের উপর ভিত্তি করে সে গেট রিকোয়েস্টের ডাটা নেবে। রিকোয়েস্ট পাইলে সেই রাইট, কিভাবে নেবে? ধরেন ইউআরএল, মানে আপনার ফার্মাসিউটিক্যাল কোম্পানির ওয়েবসাইটের ইউআরএল, অ্যাপ্লিকেশনের ইউআরএল, এরপর ধরেন গেট ডেটা নামে আপনি বলে দিয়েছেন যে একটা রুট কি থাকতে হবে, এরপর সেখানে কি থাকতে হবে, ড্রাগ রেজি আইডি এই ফরম্যাটটা দিতে হবে। আমাদের জানি কি ক্লিয়ার হবে, এটা সব জায়গায় আসে। হ্যাঁ হ্যাঁ ফরম্যাটটা হ্যাঁ, সব জায়গায় ইউজ হবে, এই ফরম্যাটটা আমরা বুঝতে পারি। আচ্ছা, এটা কি ফিক্স কোন ফরম্যাট না ফরম্যাট? না না না, ঠিক কোনো ফরম্যাট না, এটা ডিপেন্ড করে, এটা ডিপেন্ড করবে আপনার এই বাট এপিআই এর ফরম্যাট গুলো হলো এরকম। অর্থাৎ আপনি বলতেছেন যে REST API বা অন্য যে কনফার্ম চেঞ্জ না 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 এর জন্য কি আলাদা ফরম্যাট আছে? REST এর জন্য এরকম না 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 না, রেস্ট বলেন, ডব্লিউজিএল বলেন, সব বলেন, হ্যাঁ এগুলো সবই হলো ওয়েব সার্ভিসেস। আচ্ছা, ওয়েব সার্ভিস কি, এটা মনে হয় আমাদের ইয়ে আছে, না থাকলে আমি এটার উপর ইয়ে নেব, ওয়েব সার্ভিস কিভাবে কাজ করে, তারপর আমি একটু বোঝানোর চেষ্টা করছি যে এক্সএমএলটা কিভাবে কাজ করছে, এই জন্য আমি এপিআই বিষয়টা বারবার নিয়ে আসছি। যেটা আসতেছে এখানে ধরেন ডেটা এক্সট্রাক্ট করা বা কোনো কিছু হ্যাঁ। এক সফটওয়্যার প্ল্যাটফর্ম থেকে আরেক সফটওয়্যার প্ল্যাটফর্মে যেটা আদান প্রদান, সেই জন্য আমি এপিআই ইউজ করছেন। এখন এই আদান প্রদানের জন্য কি আদান প্রদান করবেন, যে তথ্যগুলো, তাই তো, সেই তথ্যগুলো আপনি ফাইল আকারেও করতে পারেন, আবার কি করতে পারেন, ফরম্যাটও করতে পারি, এসএল ফরম্যাটও করতে পারেন, টেক্সট হিসাবেও করতে পারেন, এক্সএমএল হিসাবেও করতে পারেন। অবজেক্টিভ আমাদের এইটা। তো এই এপিআই এর গঠন প্রণালী কি, এই রেস্ট এপিআই মনে হয় পরে দিয়েছে 3 নম্বর ক্লাসে সম্ভবত আছে, আমি তো দেখাবো। ক্যারিয়ার হিসাবে কাজ করবে, আপনি রিকোয়েস্ট করবেন, মানে আচ্ছা আমি দেখাবো এটা, হ্যাঁ এটা আমি দেখাবো, বাট আজকের যেটা অবজেক্টিভ সেটা বুঝে নেন। ধরুন এটার উপর ভিত্তি করে আপনি ডাটাবেস থেকে ডেটা এক্সট্রাক্ট করবেন, তাই না? এই ডেটাটা যেটা রিটার্ন করছে সেই রিটার্নকৃত ডেটাটাই ধরেন আপনি ওয়েবে আপনার সাইটে বা আমার সাইটে, আমি যেখান থেকে চাচ্ছি, হ্যাঁ এখানে আমি প্রেজেন্ট করলাম। কিভাবে প্রেজেন্ট করছি, এখানে এই যে এক্সএমএল দিল, এক্সএমএল কে পার্স করছে, যেটা আসলে যেটা আমি রিটার্ন স্ট্রিং হিসাবে পেলাম, সেটা আবার পার্স করার আবার কিছু আছে, মেথডোলজি আছে, এটাকে আমি পার্স করলাম, কি দিয়ে পার্স করলাম, ধরেন টেক্সট দিয়ে পার্স করলাম, পার্স করে এখন এখানে তো আমাকে রিপ্রেজেন্ট করতে হবে, সেটা আমি কি এইচটিএমএল সিএসএস এর মাধ্যমে এখানে প্রেজেন্ট করছি। ক্লিয়ার? ওকে, তাহলে যদি ক্লিয়ার হয়ে থাকি তাহলে আমরা আচ্ছা একটা জিনিস, PHP এর মাধ্যমে কি ডেটা পাঠানো যায়? হ্যাঁ হ্যাঁ ফর এক্সাম্পল আমার সাইটে কোনো এপিআই তৈরি করা আছে, হ্যাঁ আমি আরেক সাইটে হ্যাঁ, আমার সাইটে ডেটা কিছু জায়গা ছিল, সেই ডেটাটা কি ওই সাইট একে পাঠানো যায়? বুঝতে পারছেন? না সার্ভিস ছাড়া তো আপনি পাঠাতে পারবেন না, যদি না 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 আপনি শুধু ওখান থেকে পেয়ে সেটা অর্গানাইজ হিসেবে দেখানো যায়। হ্যাঁ সেটাকে আপনি আপনার ইয়েতে নিয়ে নিতে পারবেন, প্লাস আপনার এখান থেকে ডাটা দিতে গেলে আপনি কোনো না কোনো সার্ভিস ব্যবহার করতে হবে আর কি, ওয়েব সার্ভিস আপনাকে ব্যবহার করতে হবে, কারণ ওয়েব সার্ভিসের নির্দিষ্ট একটা প্যাটার্ন আছে, যে প্যাটার্নে সে ডেটা এক সার্ভার থেকে আরেক সার্ভারে কমিউনিকেট করে বা সেন্ড করে, এটার জন্য আপনার অ্যাক্সেস টোকেনের বিষয় আছে, কারণ আপনি একটা ইয়েতে থাকলে পাঠানো যায়। হ্যাঁ কি আছে মনে হয় হ্যাঁ হ্যাঁ, ধরেন আমি গতদিন আপনাদের একটা দেখালাম না, আমাদের তো টপিক আছে মনে হয়, কোনটা, যেমন আমরা রেস্ট করতেছি, এই যে হ্যাঁ। রেস্টের পিছনে কি আছে, রেস্ট কি কিভাবে কাজ করে, হ্যাঁ রেস্ট আছে, রেস্ট নেই, বাট আমি দেখাবো আর কি 3 নম্বর ক্লাসে এই জেসন ফরম্যাটে আমি আপনাদের একদম প্র্যাকটিক্যালি দেখাবো যে আসলে রেস্টটা কিভাবে কাজ করছে, হ্যাঁ দেখাবো এটা। বাট এক্সএমএল এর কনসেপ্টটা তো আপনারা বুঝতে পেরেছেন এখানে আসলে আমরা কেন ব্যবহার করছি, নট অনলি এই এপিআই তে ডাটা নিয়ে আসা নিয়ে দেওয়া এটার জন্য আমরা ব্যবহার করছি, ব্যাপারটা এরকম না, একই অ্যাপ্লিকেশনের মধ্যে ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রেও আমরা এটা ব্যবহার করতে পারি, রাইট?
আবার টেম্পোরারি ডাটা স্টোর করার জন্য আমরা এক্সএমএল ব্যবহার করতে পারি। তাহলে আমরা মেন টপিকে যদি ফিরে আসি, তাহলে আজকে এক্সএমএল আমরা যেগুলো দেখবো, এক্সএমএল এর বেসিক সিনট্যাক্স, ডিক্লারেশন। টেম্পোরারি ডাটা স্টোর করা যায়। বলছি দেখুন না এক্সএমএল দেখি যে অ্যান্ড্রয়েড অ্যাপসও অনেক কিছু। হ্যাঁ আমি আসতেছি, দেখবেন যে কত জায়গায় এই জিনিসটা ব্যবহার করা হচ্ছে। না ডিজাইনে না, হ্যাঁ আমি বলবো আর কি, আমি আসবো, একদম ক্লিয়ার হয়ে যাবেন আপনারা। না আমি বলবো আর কি। আচ্ছা দেখেন, আপনাদের যা দেখাবো এই জিনিসটুকু আগে ক্লিয়ার হতে হবে। এক্সএমএল এর সিনট্যাক্স, এক্সএমএল কিভাবে ডিক্লেয়ার করবেন, এর মধ্যে যে ট্যাগস গুলো আছে সেগুলো কিভাবে লিখতে হয়, এলিমেন্টস গুলো কিভাবে কাজ করছে, অ্যাট্রিবিউটস গুলো কিভাবে কাজ করছে, কমেন্টস কিভাবে করব, এরপর ক্যারেক্টার এন্টিটিস গুলো কি, সি ডেটা কি, ইনকোডিং কি, আর আপনার ভ্যালিডেশন, এই কয়টা বিষয় আমরা আজকে দেখবো। এই কয়টা দেখলে আসলে এক্সএমএল এর বেসিক জিনিসটা কভার হয়ে যায়। ওকে, আচ্ছা তো এক্সএমএল এর ওভারভিউয়ে যাওয়ার আগে আমরা এই জিনিসটুকুকে মনে করি যে আসলে এটা কেন আমরা ব্যবহার করছি, তাহলে আমরা ওভারভিউটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এটাকে বলা হচ্ছে, এক্সএমএল এর পুরো নাম হলো এক্সটেন্সিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মার্কআপ ল্যাঙ্গুয়েজ আমরা এইচটিএমএল কে কি বলি? মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলি। তাহলে এখানেও দেখেন এটাকে আমরা কি মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলছি, কিন্তু পার্থক্যটা আমরা বুঝতে পারবো একটু পরে, এইচটিএমএল কি আর এক্সএমএল কি। সেকেন্ড পয়েন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটি, XML was designed to store and transport data. আমার ট্রান্সপোর্ট করা দেখলাম। আমরা কি দেখলাম যে ট্রান্সপোর্ট করাটা, এখানে আমি কি বললাম যে টেম্পোরারি আমরা স্টোরও করতে পারি, তাই না? সেই বিষয়টা আমরা দেখব। এরপর বলা হয়েছে যে এটাকে এমন ভাবে ডিজাইন করা হয়েছে যেটা কিনা আসলে হিউম্যান রিডেবল প্লাস মেশিন রিডেবল। হিউম্যান রিডেবল বলছি কেন, যে আমরা তো স্ট্রাকচার দেখে আমরা বুঝতে পারছি যে কি আছে এর মধ্যে, তাই না? আর মেশিন সেটাকে রিড করছে কারণ এটা একটা নির্দিষ্ট স্ট্রাকচার ফলো করছে, কিছু রুলস আছে সেগুলো ফলো করছে। রুলস আছে সেটা কি মানে ল্যাঙ্গুয়েজের মতো, হ্যাঁ। আর এইচটিএমএল এর কিছু রুলস আছে না, এইচটিএমএল এর কি, আপনার যদি একটা ডকুমেন্ট হয়, এইচটিএমএল এর একটা ডকুমেন্ট, এইচটিএমএল এর ডকুমেন্ট বলতে কি বুঝি আমরা? এইচটিএমএল ডকুমেন্ট শব্দটার অর্থ কি? পুরো পেজটা একটা ডকুমেন্ট। পেজের একটা স্ট্রাকচার আছে না, প্রথমে থাকবে এইচটিএমএল ট্যাগ, লাস্টে থাকবে সেটা ক্লোজিং, এরপরে থাকবে কি হেডার থাকবে, তার মধ্যে থাকবে টাইটেল, হেডারে ক্লোজিং হবে, টাইটেলে ক্লোজিং হবে, হেডারে ক্লোজিং হবে, তারপর হবে বডি, বডির ক্লোজিং হবে, তার মধ্যে বডির মধ্যে যা লেখেন, তার কি একটা নির্দিষ্ট ফরম্যাট ফলো করছে না? ডেফিনেটলি এক্সএমএল এর ক্ষেত্রে এরকম ফরম্যাট আছে, বাট প্রি ডিফাইন কোনো ফরম্যাট না, প্রি ডিফাইন না। হ্যাঁ, প্রি ডিফাইন ফরম্যাট বা প্রি ডিফাইন সিনট্যাক্স না, সিনট্যাক্স আছে, বাট যে ট্যাগগুলো ব্যবহার করা হয় সেই ট্যাগগুলো এইচটিএমএল এর মতো না। হ্যাঁ, যে এখানে ব্রেক, এখানে এ, হ্যাঁ এখানে H1, এরকম বিষয় না, আমরা দেখবো সেটি। দেখেন এখানে তিনটা বিষয়কে হাইলাইট করা হয়েছে। দেয়ার আর 3 ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ XML। এই তিনটা বিষয় একটু জেনে নিতে হবে, কেন এই তিনটা থেকে থিওরিটিক্যাল প্রশ্ন অনেক সময় হতে পারে যে XML এর ক্ষেত্রে নিচের কোন তথ্যটি সঠিক বা সঠিক নয়। তাহলে আমরা একটা জিনিস দেখলাম যে XML ব্যবহার করছি আমরা মূলত ডাটা স্টোর এবং ট্রান্সফারের জন্য, রাইট? ওকে, তাহলে XML এবং HTML এর মধ্যে বেসিক পার্থক্য কি? এটা ইন্টারভিউয়ে সব জায়গায় প্রশ্ন করা হয়। আর এটা ডাটা প্রেজেন্টেশনের জন্য একটা ব্যবহার করা হচ্ছে, আর একটা ডাটা ট্রান্সমিশন এবং স্টোরের জন্য ব্যবহার করা হচ্ছে। ওকে, আরেকটা বলা হচ্ছে, রাইট, এই যে এখানে বলা হয়েছে যে XML ট্যাগস আর নট প্রি ডিফাইন্ড বাট HTML গুলো ডিফাইন। ওকে, আচ্ছা এখানে কিছু বিষয় আছে, আপনারা একটু দেখে নিন, এই পয়েন্ট কয়েকটা একটু দেখে নিন। বাট লাস্টের প্রশ্নটা, ইজ XML আ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? না, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রশ্ন হলো যে এটা আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি না। হ্যাঁ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কি ক্যারেক্টারিস্টিক্স কি? কি করলে কি হবে এদের একটা আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কি, কিভাবে আমরা সি কে বলবো বা সি প্লাস প্লাস বা জাভা বা পিএইচপি কে বলবো যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ?
ভেরি সিম্পল। আপনি যেটা বললেন আর কি, যে প্রি ডিফাইন্ড স্ট্রাকচার আছে, কিছু রুলস আছে, যে রুলসের বাইরে সে কাজ করবে না, তার জন্য আপনি যেটা বললেন কম্পাইলার আছে, ইন্টারপ্রিটার আছে, রাইট? এখানেও কিছু রুলস আছে, বাট সেগুলো কি কম্পাইলার, সেগুলো প্রি ডিফাইন নয় যে এই স্ট্রাকচারে হইতে হবে। ওকে, যেভাবে চাবো যেভাবে চাবো সেইভাবে রিটার্ন রাইট। তো আচ্ছা। লজিকগুলো কি ইমপ্লিমেন্ট করা যায়? লজিক, প্রত্যেকটা প্রোগ্রামে রাইট। আপনার লজিক গুলোকে প্রিডিফাইন আর্কিটেকচারের মতো করে আপনি ইয়ে করতে পারবেন না, কি লজিক ইমপ্লিমেন্ট করতে পারবেন না। ওকে, এতটুকুই ছিল আপনার প্রাইমারি আলোচনা আমাদের, যে এক্সএমএল কি, এক্সএমএল কেন ব্যবহার করা হচ্ছে, এক্সএমএল এবং এইচটিএমএল এর মধ্যে পার্থক্য কি। ওকে, তো এবার আমরা একটু চলে যাব ফর্মাল আলোচনায়। এটা আমি দেখাবো মূলত এই টিউটোরিয়াল পয়েন্টস থেকে। এখানে অনেক চমৎকার করে বলা আছে, আলাদা করে আসলে আর এক্সএমএল বোঝার জন্য কোনো টিউটোরিয়াল না বানানোই বেটার, বা আমি মনে করেছি যে আর বানানোর দরকার নেই, এখান থেকে একটু দেখাইলে আপনারা বুঝে যাবেন। তো দেখেন, এই দেখা যায় কি, এই ইয়েটুকু দেখেন, ফরম্যাটটুকু দেখেন। একটু বড় করলাম। আচ্ছা, আমরা প্রথমে দেখছি এক্সএমএল এর সিনট্যাক্স। সিনট্যাক্সে কি বলা হচ্ছে, এখানে একটা এক্সাম্পল দেখানো আছে। এক্সাম্পলে বলা আছে যে পিএসপির মতোই স্টার্টিং এবং ক্লোজিং বা এন্ডিং ইয়ে আছে, সিনট্যাক্স আছে, তাই না? তার মাঝখানে কি বলে দেওয়া আছে, পিএসপি জায়গায় দেওয়া আছে এক্সএমএল, ভিতরে দেওয়া আছে কি ভার্সন, রাইট? আর ঠিক এর নিচে দিয়ে দেওয়া আছে আপনার তথ্য, যে তথ্যগুলো আমরা ক্যারি করতে চাই বা স্টোর করতে চাই। ডিফেক্টে আমরা ওই লাইনে দিব। এটা ডিপেন্ড করছে যে ওই যে যেমন পিএইচপি টেবিল যেটা এন্ডিং জায়গা। এইটা একদম লাস্টে। ও না, হ্যাঁ হ্যাঁ, এটা এখানেই, এটাতে আমি আসতেছি। ধরেন আমি স্ট্রাকচারটা নিয়ে যদি বলি, জাস্ট এই স্ট্রাকচারটা একটু মাথায় রাখতে হবে, এবং এখান থেকে হয়তো ভ্যালিড ইনভ্যালিড রিলেটেড প্রশ্ন আসতে পারে। ধরেন এক্সএমএল ভার্সন 1.0। ফার্স্ট থিং, এটা হলো কেস সেনসিটিভ। প্রথমত মাথায় রাখতে হবে যে এক্সএমএল হলো কেস সেনসিটিভ। হ্যাঁ, এটা এইচটিএমএল অথবা আমরা গতদিন কি দেখলাম, ফাংশন দেখলাম, সেটার মতো কেস ইনসেনসিটিভ নয়। আচ্ছা, এরপরে কি বলা হয়েছে দেখেন, কন্ট্যাক্ট ইনফরমেশন, এর মধ্যে কিছু ট্যাগ আছে, সেটা এন্ডিং আছে, তাই তো? এটাকে আমরা বলছি রুট নোড। হ্যাঁ, এটাকে আমরা বলছি রুট নোড। এর মধ্যে যেগুলো থাকে সেগুলোকে আমরা বলছি চাইল্ড বা চিলড্রেন। আর নরমালি আমরা এইচটিএমএল এ যেভাবে দেখেছি, যদি রুট হয় তাহলে ডেফিনেটলি সেটার আবার কি লাস্টে গিয়ে এন্ডিং হবে। হ্যাঁ, আর এর ভেতরে যে ইনফরমেশন গুলো আমরা যেগুলো আমরা ব্যবহার করতে চাই, আমাদের মতো করে আমরা কাস্টমাইজ করবো সেগুলোতে আমরা আসবো। বাট তার আগে আমাদের একটু জানতে হবে যে এই শুরুটা আর কি, ডিক্লারেশন। হ্যাঁ, এই পার্টটাকে বলা হয় এক্সএমএল এর ডিক্লারেশন। এটা হলো গুরুত্বপূর্ণ, এবং এটা সবসময় কোন একটা এক্সএমএল ডকুমেন্টে, এক্সএমএল ডকুমেন্ট মানে এক্সএমএল এর একটা কোনো ফাইলে ডেফিনেটলি এই পোরশনটাকে সবসময় টপে রাখতে হবে। ওকে, এবং এর মধ্যে যে প্যারামিটার গুলো থাকে, অর্থাৎ যে অ্যাট্রিবিউট গুলো থাকে, এগুলো কি আমরা এইচটিএমএল কি আমরা অ্যাট্রিবিউট বলি, তাই না? এটা কি অ্যাট্রিবিউটের ভ্যালু। তাহলে এই অ্যাট্রিবিউট গুলো মোর দ্যান 1 হতে পারে এক্সএমএল এর। আপনাদের তো ক্লিয়ার? হ্যাঁ, ওই ট্যাগটা লিখলে কি বোঝা যায় ব্রাউজার যে এটা রাইট, এই পেজ যখন কল হবে তখন ডেফিনেটলি বুঝে যাবে যে এ একটা এক্সএমএল রিটার্ন করছে। কন্ট্রাক্ট এটা তো চেঞ্জ হবে। হ্যাঁ হ্যাঁ, এটা আপনার মতো করে, আপনার মতো। ওইখানে যেটা থাকবে সেটা বেসিক্যালি রুট নোড। হ্যাঁ, যেটা দেখি যেটা আপনি শুরু করলেন। হ্যাঁ, তাহলে দেখেন ওই স্ট্রাকচারটা একটু ইয়েটা একটু দেখেন, ডায়াগ্রামটা এটা কি আমার ইচ্ছা মতো যে কোনো ক্যারেক্টার আপনার মতো করে। ওকে, আমরা মজা পাবেন এক্সএমএল এর চেয়ে বেশি জেসন, কারণ এখন সবচেয়ে বেশি পপুলার হয়েছে জেসন, এবং জেসনের ডাটা কমিউনিকেশনটা, পার্জিংটা, হ্যাঁ, আমি আগে ব্যবহার করতাম 2013 পর্যন্ত এক্সএমএল মারাত্মকভাবে ব্যবহার করতাম, পরে 13 পর থেকে এখন পর্যন্ত আপনার এক্সএমএল বাদ, হ্যাঁ, জেসন ব্যবহার করি। ওকে,
তো এই যে আমরা যে এক্সাম্পলটা দেখলাম এখানে, এ কি করছে, কয়েকটা তথ্য এখানে নিচ্ছে, তাই না? ধরেন নেম নিচ্ছে, ইমেল নিচ্ছে, আর ধরুন মোবাইল নাম্বার নেবে, মোবাইল নেম, এই পুরোটা মিলে আমি চিন্তা করলাম এটা একটা আমার একটা এক্সএমএল ডকুমেন্ট। হ্যাঁ, এই এক্সএমএল নাম ধরলাম কন্ট্যাক্ট ইনফো, কন্ট্যাক্ট ইনফো ডট এক্সএমএল। হ্যাঁ, এই ডকুমেন্টের নাম আমরা দিয়ে দিলাম। এখন এই ডকুমেন্টকে যখন আমি পাস করব, তাই না, যখন আমি PHP দিয়ে আমি যখন এটাকে কাজে লাগাবো, এই তথ্যগুলো আমার ভেরিয়েবল আকারে চাই। কি কি? নেম চাই, ইমেল চাই, মোবাইল নাম্বার। এই তিনটাকে এখন আমি কি হিসাবে চাই? ফিল্ড হিসাবে আমি চাই। এগুলো আমি ডাটাবেজে স্টোর করব। আমি কোথাও পেয়েছি এই ফরম্যাট, এটাকে আমি ডাটাবেজে স্টোর করব। এটা করার জন্য কি করতে হবে? PHP তে কল করতে হবে। PHP তে কিভাবে কল করবেন এই জিনিসটা আগামীকালে, মানে আগামী ক্লাসে আমরা দেখব। আজকে বেসিক জিনিসটা দেখবো, বাট আন্ডারস্ট্যান্ডিং এর জন্য বলছি যে এটা ডিফাইন করলাম, নিয়ে আসলাম, নিয়ে এসে কি করবো? আসলে তো দরকার আমাদের এটাকে পার্স করা। এখান থেকে আমার এই তিনটা তথ্যকে আমার বের করে এনে আমার প্রেজেন্ট করা দরকার, অথবা আরেক কোথাও স্টোর করা দরকার। খেয়াল করেন, প্রেজেন্ট করা দরকার অথবা স্টোর করা দরকার। অর্থাৎ এই তথ্যটা সরাসরি পার্স করে আপনি কোথাও ডিসপ্লে করতে পারেন, অথবা আপনার ইচ্ছা মতো সেটা কোনো ডেটাবেজে, কোনো টেবিলে স্টোর করতে পারেন, অথবা টেম্পোরারি টেবিল নিয়ে কাজ করেছেন আপনারা? ডাটাবেজে টেম্পোরারি টেবিল করা না? আচ্ছা, ধরেন টেম্পোরারি টেবিলে আমি সেটা স্টোর করব। ওকে, টেম্পোরারি ফোল্ডারও দেওয়া যায়। হ্যাঁ, টেক্সট ফাইল আকারে আমি সেভ দিতে পারি এটাকে। ওকে ওকে, তাহলে এবার ওই জিনিসটুকু দেখি। ওইটা দেখলে আমরা বুঝতে পারবো যে এর সিনট্যাক্সের প্যাটার্নটা কি রকম। প্রথমে আছে কি দেখেন, এক্সএমএল ডিক্লারেশন। এই পার্টটাকে আমরা বলছি এক্সএমএল ডিক্লারেশন। এরপর আছে সিনট্যাক্সের কিছু রুলস। কি কি আছে সেখানে? ট্যাগস এন্ড এলিমেন্টস, অ্যাট্রিবিউটস, টেক্সট। অর্থাৎ এইটুকু আর কি ডকুমেন্টের বডি, যেটা এই বডির মধ্যে যা আছে সেগুলোকে আমরা ট্যাগ এবং এলিমেন্টস আকারে রিপ্রেজেন্ট করব। ওকে, এবং তার মধ্যে কি থাকতে পারে? টেক্সট থাকতে পারে, বা অ্যাট্রিবিউট তো থাকবেই। আর রেফারেন্স কি? রেফারেন্স আমরা একটু পরে দেখব যে রেফারেন্সটা কিভাবে কাজ করছে। এখানে তিনটা পয়েন্ট বলা আছে যে কেস সেনসিটিভ ডকুমেন্টের এটা ফার্স্ট স্টেটমেন্ট হিসাবে থাকতে হবে, আর ইনকোডিং এর বিষয়টা উল্লেখ করতে হবে। ইনকোডিংটা কি আমি খুব ভালো মতো বোঝানোর চেষ্টা করব। ইনকোডিং এবং ইউনিকোড এই দুটো পরস্পরের সাথে সম্পৃক্ত। আমি এটার সাথে রেফারেন্স যে পার্টটা আমরা বাদ রেখে আসলাম ওইটা সম্পৃক্ত দেখব আমরা। তাহলে ফার্স্ট আমরা দেখি যে ট্যাগস এন্ড এলিমেন্টস। এক্সাম্পলে আমরা এই যে অ্যাঙ্গেল যে এটা ব্যবহার করছি, আমরা অ্যাঙ্গেল ব্যবহার করছি। এই অ্যাঙ্গেলে স্টার্টিং এবং এন্ডিং এই দুটার মাঝখানে যে তথ্যটাকে আমরা প্রেজেন্ট করছি সেটি এলিমেন্ট হিসেবে কাজ করছে, রাইট? তাহলে কন্টাক্ট ইনফরমেশন এটা কিন্তু এলিমেন্ট, আর এটা কি HTML এর ট্যাগের মতো, রাইট? তো এই এলিমেন্টের মধ্যে আমরা কিছু অ্যাট্রিবিউট বসাতে পারি। ট্যাগের মধ্যে যেরকম অ্যাট্রিবিউট ছিল HTML কি রকম ছিল? ধরেন AHREF হাইপার রেফারেন্স, তাই না? তারপরে ধরলাম টার্গেট দিলাম, টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, দেখিয়ে দিলাম ইউআরএল কে আমরা লিংক করলাম। এটা HTML এর একটা লিংক করার জন্য এটা আমার কি ট্যাগ, এটা কি অ্যাট্রিবিউট, আর এটা আমার কি ভ্যালু। ডেফিনেটলি এইখানেও আমরা একই ভাবে কোন একটা নোডে অ্যাট্রিবিউট সেট করতে পারি। এই কোন একটা নোডে অথবা এলিমেন্টে অ্যাট্রিবিউট আমরা সেট করতে পারি। ডেফিনেটলি যে অ্যাট্রিবিউটের আবার হ্যাঁ ভ্যালু আছে এবং সেটার একটা নির্দিষ্ট নিয়ম আছে।
যেমন ধরেন এখানে দুইটা এক্সাম্পল দেখানো হয়েছে। প্রথম এক্সাম্পলে বলা হয়েছে যে সেটা ইনকারেক্ট, পরেরটা হলো কারেক্ট। এটা আমরা প্রথমেই দেখেছি যে এলিমেন্ট গুলোকে বা নোড গুলোকে এমন ভাবে সাজাতে হবে। খেয়াল করেন এখানে কি লেখা আছে যে কন্টাক্ট ইনফরমেশন পরে দিয়েছেন, তাই না? কিন্তু অ্যাকচুয়ালি কি এটা ইনভ্যালিড। ওকে, মানে যে সিকোয়েন্স শুরু হবে সেই সিকোয়েন্সে শেষ করতে হবে, এইচটিএমএল এর মতোই। হ্যাঁ কেন লাস্টে একটা পারফেক্ট কিছু বলতে দেখেন এখানে কি কন্ট্রাক্ট ইনফরমেশন কি আমার রুট নোড ছিল না? হ্যাঁ, আচ্ছা, এখানে ওই যে রুট এলিমেন্টের কথা বলা হয়েছে আর কি, রুট নোডের কথা বলা হয়েছে। আর অ্যাট্রিবিউট তো আমি বললামই অলরেডি আপনাদের। অ্যাট্রিবিউটটা কি রকম হতে পারে দেখেন, এই কন্ট্রাক্ট ইনফরমেশনের ভিতরে থাকতে পারে কি এবং এখানে ক্যাটাগরি আছে কন্ট্রাক্ট ইনফরমেশনের মধ্যে, ক্যাটাগরি ইকুয়াল টু, এখানে আপনার একটা ক্যাটাগরি আছে। ইএসপি দিয়ে যখন আপনি এটাকে পাস করবেন, তথ্যগুলো নেবেন, তখন আপনি দেখবেন যে এই কন্ট্যাক্ট ইনফরমেশনের এই কোন ক্যাটাগরি এটা। ধরেন এরকম তিনটা আপনার ইয়ে আছে, এক্সাম্পল আছে, আপনার ক্যাটাগরির উপর ভিত্তি করে ওইটুকুকে আপনার এক্সিকিউট করা দরকার। তবে ডেফিনেটলি আপনি ক্যাটাগরি অ্যাট্রিবিউটটাকে আপনি ধরবেন, ধরা নিয়ম আছে, হ্যাঁ, ধরে সেটার উপর ভিত্তি করে তথ্যগুলোকে আপনি পাস করবেন। তাহলে অ্যাট্রিবিউট কোথায় কাজে লাগছে বুঝতে পেরেছেন না? আচ্ছা, এরপর হচ্ছে এক্সএমএল এর রেফারেন্স। রেফারেন্সটা কিভাবে কাজ করছে আমরা পরে দেখি। এটা আমরা সিনট্যাক্স দেখলাম, এরপরে আমরা দেখব যে এক্সএমএল এর ডকুমেন্ট। দেখেন আমরা যে এক্সএমএলটা লিখেছি, এই প্রথম অংশটাকে বলা হচ্ছে ডকুমেন্ট প্রলগ, পরেরটাকে বলা হচ্ছে ডকুমেন্ট এলিমেন্টস। অর্থাৎ ওই উপরে ডকুমেন্ট প্রলগ যেটাকে আমরা বলছি সেটাকে আমরা বলছি এক্সএমএল ডিক্লারেশন। খেয়াল করেন ওই যে উপরে যে পার্টগুলো, এই ফার্স্ট লাইনটা, রুটি লিমিটটা তো এটা এটা না, এই উপরেরটা এক্সাম্পল যেখানে আমরা ভাষণ যেটা সেটাকে আমরা বলছি ডিক্লারেশন। ডকুমেন্টস আর ডিক্লারেশন। আচ্ছা, এই ডিক্লারেশনের আবার কিছু ফরম্যাট আছে, কিছু রুল আছে এখানে, কি বিষয়গুলো আমরা একটু দেখি। আমাদের কাছে সিনট্যাক্সটা ক্লিয়ার, এবার আমরা দেখব যে এই সিনট্যাক্সের প্রথম যে পার্টটা সেই পার্টে কি কি আছে। এক্সএমএল ভার্সন, এরপর আপনার এনকোডিং, আর আরেকটা আছে হলো স্ট্যান্ড অ্যালোন। আচ্ছা, এরপরে তিনটা পার্ট এখানে দেখানো হচ্ছে, ভার্সন, এনকোডিং আর স্ট্যান্ড অ্যালোন। ভার্সন তো আমরা সহজে বুঝতে পারছি যে এই মুহূর্তে এক্সএমএল এর কোন ভার্সনটা চলছে অথবা আপনার কোন ভার্সনে কাজ করা প্রয়োজন সেটি। এরপর আছে এনকোডিং। এনকোডিং এর এই বিষয়টা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এনকোডিং মানে এনক্রিপশন জাতীয় কিছু একটা। ডাটাটা যে আমি পাঠাবো সেটা যদি সিকিউর হয় সেজন্য হ্যাঁ, অনেকটা ওইরকমই। আর অন্য কিছু এনকোডিং বলতে কি বোঝায়? হ্যাঁ। না সেরকমও নয়, ল্যাঙ্গুয়েজও ঠিক নয়। বাট ধরেন যে যেসব এনকোডিং আমরা ব্যবহার করি, HTML এর তুলনায় আপনার কোন ধারণা আছে এনকোডিং কি জিনিস? এনকোডিং যেমন আমরা ইয়েতে যখন ওই ইসের মধ্যে ইউটিউবে এডিট করি একটা কোড মেসেজ যেমন ইনকোডিং করে যেমন আমরা ওই ডেটাটা আমরা রিড না করতে পারি, আবার ডিকোডিং যখন করে ওই মেসেজটা আবার পুনরায় রাইট।
এনকোডিং ওরা এই ইনক্রিপশনের দিকে ওই কাছাকাছি কনসেপ্ট আর কি। আর আমরা দেখবো এখন দেখেন এটার সাথে HTML এনকোডিংটা লিখছি তখন আসলে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ বসে ডিপেন্ড করে রাইট, আমি ওইটা তো আসতেছি। ধরেন এনকোডিং হিসাবে আমরা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা কেন আমরা বলবো যে আসলে এনকোডিং হলে ক্যারেক্টার সেট গুলো কোনটাতে হবে সেটা রাইট, ধরেন তখন তখন আসবে কি ইউনিকোডের কনসেপ্টটা আসবে। তাহলে ইউনিকোডে কি আছে, ইউনিকোড সম্পর্কে তো ধারণা আছে তাই না? ইউনিকোডটা কি আছে? সেট অফ ক্যারেক্টার, ক্যারেক্টার সেট, তাই না? এখন এই ইউনিকোডের উপর ভিত্তি করে ইনকোডিং এর কয়েক রকম প্যাটার্ন আছে। যেমন কি আছে UTF-8, UTF-16, অনেকগুলো আছে তাই না? ISO, তো পপুলার কোনটা? এইটা তাই না? এখন এইটা আমরা এইখানে ব্যবহার করব এনকোডিং এর মধ্যে। তাহলে সে কি কাজ করবে? এই ডকুমেন্টে যখন আমরা ডিক্লারেশনে বলে দেব যে আমার ইউনিকোডের ফরম্যাটটা কি, কত UTF-8, তাহলে সে কিভাবে কাজ করবে? রাইট, এইটা কি হচ্ছে রেফারেন্সের মধ্যে আমরা নিয়ে যাচ্ছি, XML এর রেফারেন্সের মধ্যে এই জিনিসগুলো করছি। বুঝতে পারছেন প্রশ্ন? ধরেন আপনি লিখলেন এ, এর ডেসিমেল কত ইউনিকোডে? 65, রাইট? 65 দিয়ে এনকোডিং যখন করবেন, খেয়াল করেন ইউনিকোড টাইপেন করে তার ডেসিমেল করেছেন, এ কে যখন আপনি ইনপুট করবেন কম্পিউটারের মেমোরিতে কি স্টোর হবে এর রেসপেক্টে? 65 এর বাইনারি, রাইট? এখন এই প্রতিটা বিটের রেসপেক্টে কতগুলো বাইট, সরি বাইটের রেসপেক্টে কতগুলো বিট, অর্থাৎ এ কত বিট রিপ্রেজেন্ট করে? 8 বিট, তাই না? রাইট, তাহলে হয়তো এই 65 কে কনভার্ট করলে কত হতে পারে আমি এক্সাক্ট শিওর না, বাট ধরেন এরকম আসলো 4 8, এটা আসলে কি আপনার 8 বিট, তাই না? এই 8 বিট কি করছে? কনভার্ট করে ইনকোডিং এ সে ডাটাবেসে স্টোর করছে। তাহলে এক্সএমএল ইনকোডিংটা কেন আমরা ব্যবহার করা প্রয়োজন? এক্সএমএল ইনকোডিংটা ব্যবহার করা প্রয়োজন কেননা এখানে কিছু ক্যারেক্টার ব্যবহার করা হয় যে ক্যারেক্টারগুলো কি স্পেশাল ক্যারেক্টার, যেমন কি লেস দ্যান, গ্রেটার দ্যান, হ্যাঁ এই জিনিসগুলো। তাহলে এগুলোকে যখন এক্সএমএল এর ডাটাগুলোকে যখন কনভার্ট করে, এ তখন কিসে কনভার্ট করে? বাইনারিতে তো যাবে, প্রথমে কিসে কনভার্ট করে? ইউনিকোডে কনভার্ট করে। তাহলে ইউনিকোড গুলো আবার কি রকম হয়? ধরেন লেফট, রাইট, তাই না? এগুলোর জন্য কি আছে? এম্পারস্যান্ড, এলটি, এটা আছে, তাই তো? এম্পারস্যান্ড, জিআরটি না গ্রেটার দ্যান কি? জিআরটি কি? অর্থাৎ এই যে আপনারা এই সিঙ্গেলে যখন কি করেন, এই সিঙ্গেলে যখন লেস দ্যান গ্রেটার দ্যান লিখে যখন আপনারা করেন তখন আসলে ব্যাকে লিখে ফর্মেট কি দেখেন? এগুলো আমরা যদি ওই টাকা রিপ্রেজেন্টেশনের জন্য টেকগুলো রাইট, ডেফিনেটলি। তাহলে এই যে ট্যাগগুলো কি আপনারা কনভার্ট করছে কিছু, ইনপুট করছে না? ইনপুট করে পরে আবার কি করছে? ইন্টারনালি সেটাকে কনভার্ট করছে। বুঝতে পারছেন? তাহলে এক্সএমএল এ যখন এই তথ্যগুলো আপনি মানে এই স্পেশাল ক্যারেক্টারগুলো যখন আপনি ব্যবহার করবেন, স্পেশাল কিছু ক্যারেক্টার যদি আপনি ব্যবহার করেন, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? ইনকোডিংটা আপনাকে বলে দিতে হবে। আর আরেকটা কি আছে, লাস্ট ওয়ানটা স্ট্যান্ড অ্যালোন। এই স্ট্যান্ড অ্যালোনের বিষয়টা একটু ক্রিটিক্যালও নয়, ঠিক একটু বুঝতে হবে আপনাদের। ধরেন এক্সটার্নাল কোনো সোর্স থেকে যদি আমি এর মধ্যে ডাটা নিয়ে আসি, যেমন আমরা ইনপুট করে কি করি, নেমস্পেস বা ইম্পোর্টের মাধ্যমে আমরা কি করি, অন্য ইয়েতে বা ইনক্লুডের মাধ্যমে বা রিকোয়ারের মাধ্যমে অন্য স্পেস থেকে আমরা ডাটা অন্য ফাইল থেকে ডাটা নিই। এখানে যদি কোনো রুট, কোনো এলিমেন্টে যেটা যদি প্রয়োজন হয় এক্সটার্নাল কোনো এক্সএমএল থেকে নেওয়ার, সেক্ষেত্রে আমরা স্ট্যান্ডালোনে এটা ইএস ইউজ করি।
নেওয়ার প্রয়োজন হয়, অথবা এর ভিতরে ইনপুটিং এর কোনো টেকনোলজি যদি এক্সটার্নাল প্ল্যাটফর্ম থেকে আমরা বা এক্সটার্নাল সোর্স থেকে যদি না নিই, তাহলে ডিফল্ট এটা থাকে হলো নো। এটা প্রশ্ন হতে পারে আর কি, যে নো থাকে। হ্যাঁ, ধরেন আপনার এটা দিয়ে দিল, এরকম একটা দিয়ে আপনার এটার উপর চ্যাপ্টার স্টেটমেন্ট দিয়ে দিল, আর নিচের কোনটি ট্রু অর ফলস। তার মানে প্রথম দিকে আমরা একটা প্যাটার্ন দেখেছি যে এটা কিরকম প্রশ্ন হতে পারে সেখান থেকে। এই এখন আমরা একটা দেখলাম যে এই ডিক্লারেশন থেকে কিরকম প্রশ্ন হতে পারে। হ্যাঁ, আচ্ছা, এর কিছু রুলস আছে। কিসের? এই ডিক্লারেশনে কিছু রুলস আছে, একটু আমরা দেখি। XML declaration is present in the XML, it must be placed at the first line, যেটা আমরা আগে দেখেছি। এটার ভার্সন নাম্বার অবশ্যই থাকতে হবে, এটা ম্যান্ডেটরি। হ্যাঁ, আর সেখানে XML ওয়ার্ডটা এটা লোয়ার কেসে হতে হবে, মানে কেস সেন্সিটিভ, আমরা আগে যেটা বলেছি লোয়ার কেস থাকতে হবে। এটা নেমটা ডেফিনেটলি লোয়ার কেস থাকতে হবে। যেমন এই যে দেখেন এখানে পরিপূর্ণ একটা এক্সাম্পল দেওয়া আছে, XML declaration with all parameter, এই যে ডিফল্ট এটা কি দেওয়া আছে, প্রথমে ভার্সন আছে, ইনক্লুডিং আছে, আর কি আছে স্ট্যান্ড অ্যালোন ইয়েস অর নো। ওকে, আচ্ছা, এখানে লক্ষণীয় বিষয় হলো আমরা অ্যাট্রিবিউটের যে ভ্যালুগুলো ব্যবহার করছি সেই ভ্যালুগুলো সিঙ্গেল কোটেও থাকতে পারে, ডাবল কোটেও থাকতে পারে। ওকে, এতটুকু তো ক্লিয়ার যে আমরা সিনট্যাক্স দেখলাম, ডিক্লারেশন দেখলাম, ডিক্লারেশনে এক্সাম্পলে কোন কোন বিষয় মাথায় রাখতে হয়। আচ্ছা, অলরেডি ট্যাগ আমরা দেখেছি, তারপরে আবার একবার একটু দেখি ট্যাগের ক্ষেত্রে হয়তো কিছু নিয়ম আছে। যেমন ধরেন আপনারা তো এইচআর ব্যবহার করেছেন, তাই না? কেন ব্যবহার করি? একটা লাইনের জন্য, তাই না? তো এটাকে যদি আমরা ইয়ের ক্ষেত্রে এক্সাম্পল এর ক্ষেত্রে যদি চিন্তা করি, হ্যাঁ, এবং এটা কি একটা এমটি ট্যাগ না? ট্যাগটা তো এমটি, বাট এর মধ্যে কি ইয়েও ব্যবহার করা যায়, তো অ্যাট্রিবিউট ব্যবহার করা যায় না? ধরেন আপনি লাইনটাকে কালার করবেন, সিএসএস স্টাইল ওখানে দিতে পারবেন না? অনুরূপভাবে দেখেন যে এক্সএমএল এর ট্যাগের নিয়মটা হলো যে আপনাকে শুরু এবং শেষ, শুরু যদি করেন এবং সেটাকে ডেফিনেটলি শেষ করতে হবে, তো যে ট্যাগ ওপেন করবেন সেটাকে ডেফিনেটলি ক্লোজ করতে হবে। এটা আর কি বেসিক নিয়ম, যেটা কিনা আমরা আগে দেখেছি। এরপর এলিমেন্টস অলরেডি আমরা দেখে ফেলেছি যে এলিমেন্টস কিভাবে কাজ করছে। এলিমেন্টস এর কিছু নিয়ম আছে, এলিমেন্টস গুলো লেখার জন্য কিছু রুলস আছে। রুলস গুলো কি কি দেখেন, আলফা নিউমেরিক ক্যারেক্টার হইতে হবে, যে এলিমেন্ট গুলো আমরা লিখছি আলফা নিউমেরিক হইতে হবে, হাইফেন থাকতে পারে, আন্ডারস্কোর থাকতে পারে, অথবা ডট থাকতে পারে। এর বাইরে কোনো ক্যারেক্টার অ্যালাউ নেই। আচ্ছা, এখানকার এক্সাম্পলটা একটু দেখুন। দেওয়া আছে কি যে অ্যাট্রিবিউটের রেসপেক্টে এক্সাম্পল এ বলা হয়েছে, উপরে একটা অংশ দেওয়া আছে ডকুমেন্ট টাইপ গার্ডেন, যেখানে এলিমেন্ট ডিফাইন করে দেওয়া আছে কি কি হবে, প্ল্যান্টস হবে, পিসি ডেটা হবে, আর এগুলো রিকোয়ার্ড করে দেওয়া আছে। এখানে কিছু রুলস দিয়ে দেওয়া আছে, এগুলো আমরা পরে দেখবো, অ্যাডভান্স এক্সাম্পলে গেলে দেখবো। বাট সি ডাটাটা কি সেটা আমরা দেখবো, যে সি ডেটাটা কি। সি ডেটাটা হলো ক্যারেক্টার সি ডেটা আর কি। আচ্ছা, এরপরে আছেন কমেন্ট। এখান থেকে স্পিকারটা তো বুঝলাম না। হ্যাঁ দেখো,
এটা হলো নরমাল কমেন্ট, এক্সাম্পলে কমেন্ট, এই এক ধরনের কমেন্টে কমেন্টিং সিস্টেমে এক্সাম্পলে ব্যবহার করা হয়। আচ্ছা, এই যে এনকোডিং এবং ইউনিকোডের কথা বললাম, এই এনকোডিং এবং ইউনিকোড এটা কিছু ক্যারেক্টারের এন্টিটিসের উপরে ভিত্তি করে এই কাজগুলো হচ্ছে। যেমন ধরেন প্রিডিফাইন্ড ক্যারেক্টার আছে, কিছু নাম্বার ক্যারেক্টার আছে, কিছু নেম ক্যারেক্টার আছে। আমাদের ওই একটা মোটামুটি জানলে চলবে যে প্রিডিফাইন্ড ক্যারেক্টার এন্টিটিসগুলো কি কি। এক্সএমএল এ প্রিডিফাইন্ড ক্যারেক্টার এন্টিটিস কি কি? প্রশ্ন হতে পারে যে নিচের কোনটি প্রিডিফাইন্ড ক্যারেক্টার নয়, বা নিচের কোনটি প্রিডিফাইন্ড ক্যারেক্টার। এখানে দেখেন আমি যেটা বলছিলাম আর কি, যে গ্রেটার দ্যান, লেস দ্যান, সিঙ্গেল কোট, ডাবল কোটকে কিভাবে লেখা হয়েছে, অ্যাম্পারস্যান্ড এএনপি, অ্যাম্পারস্যান্ড অ্যাপোস্ট্রোফিস, এরপর গ্রেটার দ্যান জিটি, লেস দ্যান এটি, ডাবল কোট কোট, ঠিক আছে? এভাবে কনভার্ট হচ্ছে ইউনিকোড যখন আমরা লিখছি, ইটিএফ এই যখন করছি আমরা, এভাবে তো কনভার্ট হয়ে যাচ্ছে, তাই না? ইউটিএফ 8 আর হচ্ছে 16 এর মধ্যে একটা হলো 8 বিট স্টোর করছে 8 বিট হিসাবে, আর একটা হলো 16, একটা 16 বিট হিসাবে স্টোর করছে। ওটার জন্য আপনাকে আবার দেখা যাচ্ছে যে একটা 8 এর যেটা হচ্ছে আলফা, 16 এর কি ওটাও আলফা? আলফাই, কিন্তু তখন আবার সে কতগুলো বিটের কম্বিনেশনে কাজ করছে, সে স্টোর করছে 16 বিটে, 16 বিটে কনভার্ট করছে আর কি। আচ্ছা, আর আরেকটা বিষয় আছে, সেটা হলো যে নিউমেরিক ক্যারেক্টার। এটা যদিও প্রয়োজন নেই, বাট জেনে রাখেন, এটা হলো ডেসিমেল আর এটা হলো কি হেক্সাডেসিমেল। এই যে এখানে দেখেন এক্সাম্পলটা একদম ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছে। কিছু প্রিডিফাইন এন্টিটি আছে যাদের নিউমেরিক ভ্যালুগুলো কি রকম, দেখেন এন্টিটি নেম হলো আমার কোড, তার ডেসিমেল রেফারেন্স এত, হেক্সাডেসিমেল এত, অর্থাৎ কোডগুলো রেসপেক্টে আমার কি করা আছে, আস্কি কোড করা আছে না? আস্কি কোড তো আমরা সবাই জানি, তাই না? আস্কি কোডের কি আছে, ডেসিমেল গুলো কি ভ্যালু আছে, মানে প্রতিটা ক্যারেক্টারে কি একটা করে ভ্যালু আছে, সেই জিনিসগুলো এখানে বলা আছে। না, শুধু মনে রাখবেন এই যে এই কয়েকটা আর কি। আচ্ছা, আমাদের একটু এই জিনিসটুকু একটু দরকার আর কি জানা, যে বেশ ভালো মতো জানা দরকার যে সি ডেটাটা কি। ধরুন আমার কিছু এলিমেন্ট আছে বা ট্যাগ আছে, এই এলিমেন্ট এবং ট্যাগগুলো এইচটিএমএল এর মতো, তাই না? এখন আমি যদি চাই আমার এই ট্যাগগুলোকে ডিফাইন করে দিতে যে এগুলো মার্কার হিসেবে কাজ করবে না, মার্কার হিসাবে কাজ করবে না,
এই ডিফাইন করে দেওয়ার একটা প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়াকে বলা হচ্ছে ক্যারেক্টার ডেটা, ক্যারেক্টার সেট বা ক্যারেক্টার ডেটা। সেটাকে কিভাবে শো করবে? শো করবে না, মার্কার হিসাবে শো করবে না, এটা হাইড করে রাখবে। কখন? পার্সিং এর সময়, ওটা যখন পাস করবে তখন এটাকে হাইড করে রাখবে। এই ট্যাগের মধ্যে যে আমরা যদি ডাটা জেনারেট করতেছি তখন আমরা যদি এইভাবে এলটিআর জিপিটি দিই, জি জি জি, তাহলে তো সে পাস করবে সে। হ্যাঁ, আর যদি ধরেন পাস করাতে চাই না, এটা ডাটা শো করবে, ডাটা হিসেবে যদি শো করতে চান, সি ডেটার মধ্যে ডিফাইন করে দিবেন। এর আবার কিছু নিয়ম আছে, খেয়াল করেন। প্রশ্ন এখান থেকে যেটুকু হতে পারে যদি সি ডেটা থেকে হয়, নিচের কোনটি ভ্যালিড সিনট্যাক্স নয়। এত সহজ হবে না, কিন্তু হতে পারে। তারপরে একটা প্রশ্ন চলে আসে এরকম, সি ডেটা নিচের কোনটি সি ডেটার ফরম্যাট নয়। সি ডেটার জন্য স্পেসিফিক কিছু রুল আছে, যে সি ডেটার জন্য খেয়াল করেন, সি ডেটা এবং এন্ডিং এর ক্ষেত্রে ডেফিনেটলি এই অপশনটুকু থাকবে। অর্থাৎ এখানে তিনটা পার্ট বলা হয়েছে, দেখেন। সি ডাটা স্টার্ট সেকশন, স্টার্টিং সেকশন, এই স্টার্টিং সেকশনে ডেফিনেটলি এটা দিয়ে স্টার্ট করতে হবে আমাদের। এন্ডিং সেকশনে এটা থাকবেই। আর সি ডেটা সেকশন যেটা, অর্থাৎ বডি সেকশন যেটা, এই বডি সেকশনে আমার ক্যারেক্টারগুলো থাকতে পারে, যেখানে স্পষ্ট করে বলা হয়েছে, দেখেন, characters between these two enclosures are interpreted as characters and not as markup. Okay, this section may contain markup characters. Is it clear? এটুকু এর মধ্যে যে ডাটা থাকবে সেটা কি পাস করবে? ডাটা তো পাস করবে, ডাটা তো আপনার আসবে কি হিসাবে আসবে? মার্কআপ হিসাবে। আমার যেটা দরকার না সেটা এর মধ্যে ডিফাইন করে দিবেন, মানে যেটা আপনার কিনা মার্কআপ হিসাবে। না, এখানে যে জিনিসটা আসবে যে নরমাল হিডেন করে দিবে, মার্কার হিসেবে আছে। বল, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে সিডাটার মধ্যে যেটা রাখবো, মনে করেন যে একটা ভ্যালু আছে, ভ্যালুটা নেবে বাট ওই মার্কআপটা নেবে না, এটা কি মিন করলে? মার্কআপ সহ যদি আপনি রিপ্রেজেন্ট করতে চান, তাহলে তো সিডাটার দরকারই নেই। আপনার ইয়েতে আপনি ধরেন ওয়ার্ডপ্রেসের ইয়েতে তো কাজ করছেন, ওয়ার্ডপ্রেসের যেটা ভিজুয়ালাইজেশনের ইয়েতে ধরেন এই ডাটাটাই দেখাচ্ছে ওয়ার্ডপ্রেসের কোনো একটা ফাইল। হ্যাঁ, এখন এই ডাটাগুলো দেখা করছেন আপনি, পাস করতেছেন কোথা থেকে? এক্সএমএল থেকে। হ্যাঁ, এই ডাটাগুলো নিয়ে আসতেছেন এক্সএমএল কোন একটা ডকুমেন্ট থেকে আপনি নিয়ে আসতেছেন। এখন ওই ডাটার মধ্যে কি আছে? ধরেন এই যে এইটাও আছে, এটা কি? ধরেন এটা যদি আমার এইচটিএমএল এর ক্ষেত্রে হয় তাহলে সেটা কি? এটা মার্কআপ, তাই না? আর মার্কআপ কি কাজ করছে? সেটা স্পেসিফিক একটা কাজ করছে। যদি আমি বি যদি ব্যবহার করি তাহলে ডেফিনেটলি আমার ওই তথ্যটা বোল্ড করে আপনার এখানে প্রেজেন্ট করবে। বাট আমি এই পুরো পার্টটুকুকে আমি রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আমাকে সেটা কি ডিফাইন করে দিতে হবে কি হিসাবে? এটা ক্যারেক্টার সেট হিসাবে আমাকে ডিফাইন করে দিতে হবে। ক্লিয়ার? এবার আচ্ছা, তো এটা একটা নির্দিষ্ট স্ট্রাকচার ফলো করে, সেটা আমরা দেখলাম। কোনটা? সিডাটার যেটা দিয়ে আমরা একটা স্ক্রিপ্ট দিয়ে এদিকে টেস্ট করব। দেখি এগুলোর মধ্যে কোনো এক্সাম্পল পাওয়া যায়, লাইভ এক্সাম্পল।
আচ্ছা, একটু খেয়াল করেন এখানে একটা এক্সাম্পল আছে। যে এক্সাম্পলে কি বলা হয়েছে যে বুকস ডট এক্সএমএল নামক আপনার একটা এক্সএমএল আছে, যার মধ্যে কিছু কি মার্কআপ আছে। মার্কআপ আছে না কিছু, এই যে আই আছে, ইটালিক, এই যে এখানে যে ডাটাটা শো হয়েছে, খেয়াল করেন যে ডাটাটা এখানে আসছে, এটা কার মধ্যে দেওয়া আছে? এই পুরো টেক্সটটা কার মধ্যে দেওয়া আছে? সি ডেটার মধ্যে দেওয়া আছে। এক্সএমএল যেটা, যে এক্সএমএল ফাইলটার মধ্যে, এখানে তো আর হুবহু আপনার এক্সএমএলটা তো আর রিপ্রেজেন্ট করবে না, তাই না? দেখেন, খেয়াল করেন এখানে যে তথ্যগুলো দেওয়া আছে তার মধ্যে কি আছে? সি ডেটা আছে। সি ডেটা কি ডিফাইন করে দেওয়া আছে, তাই না? খেয়াল করেছেন? বি, আই, হাইপার রেফারেন্স, এগুলো ডিফাইন করে দেওয়া আছে। এবার এখানে খেয়াল করেন, প্রথমে কি আসছে? বি আসছে, আই আসছে। এগুলো যদি আমি ডিফাইন না করি, সি ডেটার মধ্যে যদি না দিতাম, তাহলে কি হতো? অ্যাকচুয়ালি কি হতো? এটা বলল হতো না, এটা লিঙ্ক হয়ে যেত না, তাই তো হতো। অবজেক্টিভটা কি এবার বুঝতে পেরেছেন? এই যে ডাটা আমার এখানে প্রেজেন্ট করলাম, এখন এই ডাটাকে, কোন ডাটাকে দেখেন, খেয়াল করেন, এই যেটা, এটা কি? এটা আমাদের এক্সএমএল, যে এক্সএমএল নিয়ে আমরা কাজ করছি। এই এক্সএমএলটাকে আমি পিএইচপি দিয়েও আমি পার্স করতে পারি, আবার কি জাভাস্ক্রিপ্ট দিয়েও আমি এটাকে পার্স করতে পারি। ধরেন জাভাস্ক্রিপ্ট দিয়ে কি করছে এরা? জাভাস্ক্রিপ্ট দিয়ে এটাকে রান করছে। এখানে লজিক নিয়ে আমরা আলোচনা না করি, বাট অবজেক্টিভটা কি এবার ক্লিয়ার আপনাদের কাছে? হ্যাঁ, কি বুঝতে পেরেছেন? সিডারের মধ্যে উল্লেখ করা থাকলে সেটা মার্কআপ হিসেবে অ্যাপ্লিকেট করব। রাইট। অর্থাৎ যেটা চাই সেটা হবে না, মার্কআপ। ধরেন এই যে আমি আরো যদি সহজ করে বলি, ধরেন এই সাইটটা ওয়ার্ডপ্রেসে করা, এই সাইটটা ওয়ার্ডপ্রেসে করা, সে এখানে আমি যে কন্টেন্ট গুলো শো করছি, এই যে কন্টেন্টস গুলো এখানে আসতেছে, খেয়াল করেন এই এ বি, এই যে মার্কআপ, হ্যাঁ, এইটা, এই পুরোটা কার মধ্যে আমাকে দিতে হয়েছে? ট্রির মধ্যে দিতে হয়েছে, তাই না? যা হলো ওয়ার্ডপ্রেসের বেসিক ইয়ে থেকে ও ক্লাসগুলিকে কল করে এটাকে আমার ফরম্যাট করে দিচ্ছে, সেটাই তো। তাছাড়া আমি কি এখানে গ্রেটার দ্যান, লেস দ্যান অথবা বোল্ড, ব্রেক, হ্যাঁ, এই বিষয়গুলো আমার প্রেজেন্ট করা দরকার, আমার এখানে প্রেজেন্ট করা প্রয়োজন। কিন্তু সেই প্রেজেন্টেশনটা যদি আমার এইচটিএমএল এর মধ্যে না হয়ে যদি সেটা এক্সএমএল থেকে যদি হয়, হ্যাঁ, কোন একটা স্টোরেজ থেকে যদি হয়, তাহলে ঘটনাটা কি দাঁড়াবে? সেটারই আমরা একদম বাস্তব একটা এক্সাম্পল এখানে দেখলাম, যে এরকম একটা এক্সএমএল, সেটাকে আমরা পাস করছি। ওকে, তাহলে এক্সএমএলটাই আমরা একটু দেখি। দেখেন এক্সএমএল কতগুলো ডাটা আছে। দেখেন এই বুক স্টোর, পুরো বুক স্টোর হলো রুট নোড। এর মধ্যে কি করে দেওয়া আছে? বুক, তার মধ্যে একটা ক্যাটাগরি করে দেওয়া আছে, যেটাকে আমরা কি দেখলাম? অ্যাট্রিবিউট হিসেবে আমরা দেখলাম, তাই না? যার ভ্যালু কি দেওয়া আছে? কুকি। আর নরমালি তো এটা টাইটেল হিসেবে দেওয়া আছে, অথর দেওয়া আছে, অর্থাৎ আপনার যা প্রয়োজন আর কি সেই জিনিসগুলো এখানে আপনি ডিফাইন করে দিলেন। হ্যাঁ,
এখন এখানে আমি যখন রান করছি স্পেসিফিক কি নিয়ে আসতেছি, ওয়ান্ডারফুল। এখানে আমি অ্যাপেন্ড করে দিচ্ছি কার সাথে, এই যে এখান থেকে আমার একটা ডাটার সঙ্গে এক্সএমএল কে অ্যাপেন্ড করে দিচ্ছি। অর্থাৎ এখানে যেভাবে লজিক সেট করে যেভাবে ডাটা নিয়ে আসা হয়েছে কোথা থেকে, এক্সএমএল থেকে ঠিক অনুরূপভাবে পিএইচপি দিয়েও আমরা সেম কাজটা করব এবং আমাদের অবজেক্টিভটাও তাই। ওকে, তাহলে সি ডাটা কি, কিভাবে কাজ করছে, কেন ব্যবহার করব আমরা, ফাইন। এইটা মানে এই সি ডাটার ব্যাপারটা, আচ্ছা ধরেন এটা ভুলে যান, আপনার এইটা আমাদের ডাটা আছে তাই না, ধরেন এখানে প্রথমে কি করেছে, আমি এই আইডিতে এই ডাটাটা শো করায় দিচ্ছি তাই না, এই ওয়ান্ডারফুল, এটা আমরা এই আইডিতে শো করাচ্ছি। কিভাবে শো করাচ্ছি, এই যে এক্স ডেটা ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ডেমো, ওই আইডি রেসপেক্টে আমি স্টোর করছি কত, যে ডেটাটা আসতেছে, এই ডেটাটা কোথা থেকে আসতেছে, এই ডেটাটা আমি পাচ্ছি এক্সএমএল থেকে। খেয়াল করেন আমি কোথা থেকে পেলাম, এক্সএমএল থেকে। এক্সএমএল থেকে কিভাবে পেলাম, এই যে গেট মেথডের মাধ্যমে এক্সএমএলটাকে আমি কল করেছি। এই এক্সএমএলটা কোথায় আছে আবার, এক্সএমএল এই যে আমরা দেখলাম এই যে W3 তে আছে, W3 এর আন্ডারে তারা এক্সএমএল এর মধ্যে এক্সএমএল আন্ডারস্কোর সি ডাটা নামে একটি ফাইল আপ করে রেখেছে তারা। এই ফাইলটাকে তারা কি করছে, কল করছে। কোথায় কল করছে, এই যে কল করলো। ওকে, অর্থাৎ ফাইলটাকে কল করে এই ফাংশনের রেসপেক্টে এটাকে পার্স করলো, পার্স করে এই ভিতরে কিছু এইচটিএমএল, এই দেখেন এইচটিএমএল ট্যাগটাকে নিয়ে আসছে, এই যে এইচটিএমএল ট্যাগ যেখানে ব্যবহার করেছি আমরা, এই এইচটিএমএল ট্যাগের রেসপেক্টে খেয়াল করেন, এইচটিএমএল ট্যাগের রেসপেক্টে কোন চাইল্ড নোড সে নেবে, হ্যাঁ কোন রুট নোড এবং কোন চাইল্ড নোড নেবে সেটা এখান থেকে ডিফাইন করে এক্স যে মানটা পেয়ে যাচ্ছে, এক্স এর এই মানটাকে কার সাথে কনক্যাট করে দিচ্ছে, অ্যাপেন্ড করে দিচ্ছে ওয়ান্ডারফুলের সাথে। আরেকটা রুট নোড কি একাধিক ইকুয়াল করে, হ্যাঁ ধরেন এইটা দিলাম, খেয়াল করেন এবার নোড হিসাবে আমি কাকে নিয়েছি, এইচটিএমএল কে, কিন্তু এই ইন্টারনালি কোন পজিশন নিচ্ছে, এই ম্যাজিক এইটা, অর্থাৎ আমি আই দিয়ে লাভ হইল কোনটা, না না আই তো, ওটা আমি ইতালি বুঝি যেটা, হ্যাঁ মানে আমার অবজেক্টিভটা কি, অবজেক্টিভটা হলো ওই আইটাকে আমার ব্রাউজারে শো করানো দরকার, যেটা কিনা পার্স করবে না মার্কআপ হিসাবে, ঠিক আছে, সেটাই হলো আমার অবজেক্টিভ, সেটার জন্য আমি এটা করলাম। এখন এই পুরো মানে এইচটিএমএল এর আইটা কাজ করছে কিন্তু এটা মার্কআপ হিসাবে কাজ করে না, আমার মার্কআপ হিসাবে কাজ করানো অবজেক্টিভও না, হ্যাঁ সেক্ষেত্রে আমার এক্সএমএল এর কোনো ডাটা যদি আমার প্রেজেন্ট করা প্রয়োজন হয় তাহলে সেটাকে সি ডাটার উপর। ক্লিয়ার এবার, হ্যাঁ ওকে। এখন ক্লিয়ার হচ্ছে, ক্লিয়ার হচ্ছে, এক্সাম্পলটা দেখা আসলে এক্সাম্পল গুরুত্বপূর্ণ। আচ্ছা, আর এই স্পেসিং এর যে ব্যাপারটা, এর পরের আমরা পরের টপিকটুকু হলো হোয়াইট স্পেস। খেয়াল করেন এই সিগনিফিকেন্ট বলা হচ্ছে যে স্পেস জিনিসটা এটার ক্ষেত্রে অর্থাৎ এক্সএমএল ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, যেমনটা হচ্ছে যে কেসের ক্ষেত্রে কেস সেনসিটিভ, ঠিক এখানে স্পেসের বিষয়টাও গুরুত্বপূর্ণ। এখানে দেখেন দুইটা এলিমেন্ট আছে, একটাতে আছে কি স্পেস আর একটাতে স্পেস নেই, দুটো কিন্তু আলাদা। বুঝতে পেরেছেন ভাই? নিচেরটা হলো আপনার ইয়ে আছে, স্পেস আছে, অর্থাৎ ডেটার ইয়ের ফরম্যাটিং এর জন্য, ডেটার ফরম্যাটিং, হ্যাঁ ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচার বা কনস্ট্রাক্ট
যেগুলো আমরা দেখেছি এর আগে, ঠিক অনুরূপ ভাবে এখানে ডেটার ফরম্যাটিং প্লাস স্পেসিং দুটার একটা ভালো মতো গুরুত্ব আছে। বাট নোডে যখন আপনি ব্যবহার করবেন, নোড হিসেবে যখন আপনি ব্যবহার করবেন, তখন আপনাকে সতর্ক থাকতে হবে, কেননা সে স্পেস আন্ডারস্কোর স্পেস বা হাইফেন আন্ডারস্কোর স্পেস ডট এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ হিসাবে সে ধরে নেয়। লুপের মধ্যে যদি এগুলো আপনি ব্যবহার করেন তাহলে আপনাকে সতর্ক হয়ে ব্যবহার করতে হবে। বাট ভ্যালু হিসেবে ব্যবহার করেন সেটা আলাদা ব্যাপার। এখানে এই এক্সএমএল এ এই হোয়াইট স্পেস দেখানোর অর্থ হলো এই সতর্কতা যাতে আমরা বজায় রাখি ডেফিনেটলি। আর তাছাড়া আরো একটা ব্যাপার আছে, সেটা হলো যে আপনার ফরম্যাটিং এর জন্য। ফরম্যাটিংটা কি রকম, যে ধরেন আমি এখানে ব্যবহার করলাম ক্যাটাগরি, হ্যাঁ আমি ক্যাটাগরি শেষ করলাম এখানে। এখন এর মধ্যে ধরেন যে আমার আরো 20টা নোট বা 30টা নোট চলে আসছে। একজন ভালো প্রোগ্রামারের সবসময় ভালো গুণ হলো যে এই কোডগুলোকে সাজিয়ে রাখা, স্পেসিং গুলোকে ডেফিনেটলি মাথায় নিয়ে কোড লেখা, প্লাস সাথে সাথে কমেন্ট করা বা ব্লক করে করে কাজ করা। একদম ভালো প্রোগ্রামারের এটা সবচেয়ে বড় গুণ আর কি। হ্যাঁ, এখানে এই হোয়াইট স্পেসে যদি আপনারা পড়েন এই বিষয়গুলো এখানে বলা আছে। হোয়াইট স্পেসের ভিতরে এলিমেন্ট ইয়েগুলো ডাটাগুলোকে হোয়াইট স্পেস কল করে যদি নোড হিসাবে ব্যবহার হয়, হ্যাঁ নোড হিসাবে ব্যবহার করলে একই নাম তাদের স্পেস দিয়েছেন, তখন সে কি আন্ডারস্কোরের মতো করে ধরে নিবে অথবা আলাদা করে সে নিয়ে নিবে আর কি। বাট আপনি তো ভ্যালু হিসাবে যদি আপনি ব্যবহার করেন, ডেটা হিসাবে যদি ব্যবহার করেন, সেটা তো আলাদা ব্যাপার, যেটা আপনি 1000টা স্পেস রাখেন। স্যার যে কোডিং স্ট্যান্ডার্ড যে কথাটা বললেন, পিএইচপি তে দেখি অনেকে পিএসআর2 পিএসআর4 কি পিএসআর2 পিএসআর4 এইগুলো কিছু স্ট্যান্ডার্ডের মানে এই কমান্ড বলা আমি দেখতেছি পিএসআর4 শুনেন, স্ট্যান্ডার্ড কোড কিভাবে লিখবেন, পিএসপি তে যদি লিখতে চান তাহলে এই সাইটটা ফলো করবেন, PHP the right way। আপনাকে 100% নিখুঁত গাইড করবে সে, ভ্যারিয়েবলের ডিক্লারেশন থেকে ধরে এভরিথিং। এখানে সবকিছু বলে দেওয়া আছে, এমনকি এখানে কি কি বলা আছে, এখানে স্টার্টিং থেকে বলে দেওয়া আছে কোড স্টাইল কিরকম হবে, ল্যাঙ্গুয়েজের প্যাটার্নগুলো কিরকম হবে, ডিপেন্ডেন্সি ম্যানেজমেন্ট কিরকম হবে, সিকিউরিটি, কমেন্টস, রিসোর্স, পুরো বিষয় বলা আছে। এটাতে একবার একটু জেন আপনারা। হ্যাঁ, PHP the right way। আমাদের 5.4 এর যে স্ট্রিং ডকুমেন্টেশন দেখলাম লারার যে ডকুমেন্টেশন অথবা লারা কাস্টম হয় সাজেশন কি রকম কোডিং স্ট্যান্ডার্ড পিএসআর 4 টাইমস করা। আচ্ছা, আচ্ছা আমরা প্রায় বেসিকের প্রায় শেষের দিকে চলে আসছি। এরপর আছে আপনার প্রসেসিং। প্রসেসিং একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হলো যে অলরেডি আমরা দেখে ফেলেছি প্রসেসিংটা কিভাবে কাজ করছে। বিশেষ করে এটাকে ওই পিআই বলা হচ্ছে আর কি, পিআইএস, প্রসেসিং ইনস্ট্রাকশনস। এক্সেবল ইভেন্ট ভার্সন 1 সেটি কত আছে কি ভার্সন, HTML ভার্সন দিয়ে হ্যাঁ এর ভার্সন তো দিতেই হবে আপনাকে, এই ম্যান্ডেটরি আর কি। নাম্বারটা এটা আমাদের শোনেন, আমি ধরেন কিছু লাইব্রেরি ব্যবহার করি, জাভার ক্ষেত্রে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। জাভাতে ধরেন আমি কিছু লাইব্রেরি ব্যবহার করছি, মানে লগ ইনের জন্য কিছু লাইব্রেরি আছে, মানে জার ফাইল আছে। হ্যাঁ, এরপর ধরেন ডেটাবেস কানেকশনের জন্য মাইএসকিউএল এর জন্য অথবা পোস্টগ্রে এর জন্য আলাদা আলাদা আমার জার ফাইল আছে, আলাদা আলাদা ভার্সন আছে। হ্যাঁ,
আমি যখন এটাকে কোর জাভায় কাজ করছি তখন একটা বিষয় হচ্ছে, আমি যখন এটাকে ফ্রেমওয়ার্কে নিয়ে যাচ্ছি তখন সেখানে আরেক রকম মানে ব্যবহার হচ্ছে, ব্যবহার বা বিহেভিয়ার। কিরকম বিহেভিয়ারটা হলো ঠিক এরকম যে যেমন আমি ফ্রেমওয়ার্কে স্প্রিং এ যখন যাচ্ছি, স্প্রিং এর ডিপেন্ডেন্সি ম্যানেজমেন্ট আছে, হ্যাঁ, সেখানে বিন আছে। বিন ম্যানেজমেন্টের ক্ষেত্রে স্পষ্টত বলে দেওয়া হয় বিনের মধ্যে এক্সএমএল মতো ফর্মে বলে দিতে হয় যে এখানে আমি কোন ভার্সনের জারটা আমি ব্যবহার করছি, কারণ ওই জারের মধ্যে তো আমার লাইব্রেরিগুলো ডিফাইন করা আছে, লাইব্রেরিগুলো আছে, তাই না? ধরুন আপনি আপনার যা প্রয়োজন কোডিং এ কোন ভার্সন থেকে আপনি ব্যবহার করছেন সেটা আপনি মোটামুটি জানেন। কারণ এখন আপনি ধরেন লারাভেল লেটেস্ট ভার্সন আপনি দেবেন, ইনস্টল দেবেন, ডেফিনেটলি আপনি জ্যাম্পের আগের ভার্সনে দেবেন না, 1.8.1 এ দেবেন না, ডেফিনেটলি তবে লেটেস্টটাতে আপনি দেবেন, কেননা নতুন কিছু লাইব্রেরি আসছে, নতুন কিছু ফাংশন আসছে, সেগুলো ইনক্লুড হয়েছে। তার মানে আপনি বুঝতে পারবেন অ্যাকচুয়ালি যে কোন ভার্সনটা আপনি ব্যবহার করবেন, যে ভার্সনটা আপনার প্রয়োজন। আর ডেফিনেটলি আপনাকে এক্সএমএল এর ক্ষেত্রে ডিফাইন করে দিতে হবে ভার্সনটা। না উনি ওইটাও বলে না, ওই ভাষণ চলতেছে না। ইয়ে এমএলএ যে ব্লেডটা দেখা থাকে ওইটা কি মানে কোন ভাষণ নাকি আমাদের ইচ্ছা মতো ছিল? না 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 ভার্সন এক্সএমএল এখন কি এটা 2 নম্বর ভার্সন মানে চলছে, এখন 2 চলছে, এটা লেটেস্ট মনে হয় এখনো। আচ্ছা, এটা ফার্স্ট ভার্সন, কনসিডারেবল ভার্সন ইচ রিলিজ অফারিং মোর, এত ফার্স্ট ভার্সন আসলে 1998 সালে has released even 5th edition is the latest version 1 which got released at November 2008. Second version 1.1 got published 2004, 2 edition 2006. এখন 2 চলছে, although discussion has been made on after the project still is not taken up to, আচ্ছা এখনো 2টা তারা রিলিজ করে নাই আর কি, বাট তারা এটা নিয়ে হয়তো কাজ করছেন। আচ্ছা আমরা প্রসেসিং, হ্যাঁ আচ্ছা আমরা প্রসেসিং এ গেছি, তাই না? প্রসেসিং এ একটা এক্সাম্পল দেখেন, এখানে বলা আছে এক্সএমএল ডকুমেন্টে যদি আমাদের নির্দিষ্ট টার্গেটেড কোনো ফাইলকে আমরা এক্সিকিউট করাতে চাই, হ্যাঁ, যেমন কোনো একটা সিএসএস ফাইল কে যদি আমরা ইনক্লুড করতে চাই, হ্যাঁ, তাহলে সিএসএস এর প্যাটার্নটা কি, একটা স্টাইল শিট, টাইপটা কি স্টাইল শিট, আর তার এক্সটেনশন হিসাবে ডট সিএসএস। তাহলে তার প্যাটার্নটা কি রকম হবে এক্সএমএল এর ক্ষেত্রে, হবে হলো ঠিক এরকম, এক্সএমএল স্টাইল শিট, আমি কোন স্টাইল শিটটাকে অ্যাক্সেস করতে চাচ্ছি সেটি। আমি যদি আমার এক্সএমএল ফাইলে যদি আমার অ্যাক্সেসের প্রয়োজন হয়, অর্থাৎ কোনো একটা ফাইলকে আমি টার্গেট করে দিতে পারি, হ্যাঁ, টার্গেট করার প্রক্রিয়াটাই হলো আপনার এটা। স্টাইলিং এর জন্য আমি টার্গেট করি জি, মানে এটা কি ডাটা প্রেজেন্টেশনটা ইসিএসএস হ্যাঁ একটু করে না অ্যাকচুয়ালি ধরেন এটা আমরা কেন দিব, এই ধরেন আমার কিছু ডাটার প্রেজেন্টেশনের প্রয়োজন হতে পারে, যেমন ধরেন ওই আরেকটা ফাইল থেকে, এক্সটার্নাল কোনো একটা ফাইল থেকে বা সোর্স থেকে আমার কিছু স্টাইল শিট আমার ইয়ের মধ্যে প্রয়োজন, এক্সএমএল এর মধ্যে আমার ইন্টিগ্রেট করা প্রয়োজন, অথবা যে এক্সএমএল ফাইলটা আমি লোড করব ওই এক্সএমএল ফাইল লোডিং এর সাথে সাথে ধরেন আমার এক্সটার্নাল আরো একটা রিসোর্স লোড হবে আমার
এক্সিকিউশনের সময় এক্সটার্নাল আরো একটা রিসোর্স আমার লোড করা প্রয়োজন হতে পারে। যদি লোড করা প্রয়োজন হয় তাহলে তাকে আমরা টার্গেট করে দিতে পারি এভাবে লিঙ্কিং এর মাধ্যমে। বাট এটা বলা হয়েছে যে এটা ইউজ হয় রেয়ারলি, অর্থাৎ এটা এটা একেবারে দৃশ্যত আমি কখনো ব্যবহার করি নাই আর কি। হ্যাঁ, এক্সএমএল নিয়ে যা কাজ করেছি আমি কখনো ব্যবহার করি নাই, বাট এতটুকু একটু জানার জন্য, জেনে রাখার জন্য। শুধু স্টাইল তো না, আরো পিএইচপি ফাইল সবই ট্যাগ পিএসপি ফাইল এখানে ইয়ে হবে না, এক্সএমএল দিয়ে তো আপনি ইয়ে করেন। বিশেষ করে এখানে স্টাইল শিট রিলেটেড বিষয় এখানে বলেছে, যে এখানে বলছে যে দে আর মোস্টলি ইউজড, এখানে বলা হয়েছে যে দে আর মোস্টলি ইউজড টু লিঙ্ক এক্সএমএল ডকুমেন্ট টু স্টাইল শিট, স্পেসিফিক করে বলে দিয়েছে এখানে আর কি, যে রেয়ারলি বাট স্টাইল শিটের ক্ষেত্রে এটাকে ডিফাইন করা হয়। এখানে কি নিচে ইয়া আছে কোনটা না, আচ্ছা এনকোডিং এর বিষয়টা তো অলমোস্ট আমরা দেখলাম, তাই না? মোটামুটি আমরা বুঝতে পেরেছি যে আসলে এনকোডিংটা কি রকম হয়। এই তো আর কি ভ্যালিডেশন। স্ট্যান্ডার্ড ভ্যালিডেশনের মধ্যে আছে স্ট্যান্ডার্ড এক্সাম্পল কয়টা দেয়া আছে ভ্যালিডেশন ইমপ্লিমেন্টেশন। আচ্ছা এতটুকু পড়েন। হ্যাঁ, স্ট্যান্ড অ্যালোন যখন ইয়েস অথবা নো যখন থাকবে তখন কি ঘটনা ঘটবে? ইট ইনফর্মস দ্য পার্সার whether the document on the information from external source such as external document. The default value is no. যদি ইয়েস হয় তাহলে কোনো ফাইল ইম্পোর্ট করলে না তখন ব্যক্তিগত যদি সংখ্যা তাহলে ইউজ আবার একটু পড়েন, ভালো করে পড়েন। Yes, মানে নো হলে করতে বুঝছেন ব্যাপারটা? ধরেন আপনি ইনক্লুড ব্যবহার করবেন না, পিএইচপি তে ধরেন ইনক্লুড নাই, সেক্ষেত্রে তো আমার কোনো ধরা বাঁধা ব্যাপার নাই যে আমার এই ফাইলের মধ্যে আমাকে বলে দিতে হবে এই জায়গায়, বা বলতে হবে না। এখানকার ঠিক ব্যাপারটা এরকম যে আমি আর একটা এক্সএমএল যদি এর মধ্যে আমি ইম্পোর্ট করতে চাই, হ্যাঁ, তাহলে আমার ইয়ের মধ্যে এক্সএমএল ডিক্লারেশনের মধ্যে আমাকে বলে দিতে হবে যে আমি সেটাকে ইম্পোর্ট করতে চাই অথবা ইম্পোর্ট করতে চাই না। হ্যাঁ, ডিএসএল এর বেসিক্যালি করতে চাই না। হ্যাঁ, নাম থেকে স্ট্যান্ড এলোন আমি একাই আচ্ছা এখানে ভ্যালিডেশনের যে বিষয়টা এখানে বলেছে যে আগে আমরা যা দেখেছি ওই বিষয়গুলো কি, যে সে ক্যারেক্টার সেটের ক্ষেত্রে বা ক্যারেক্টারের ক্ষেত্রে সে কিভাবে কনভার্ট করবে, প্লাস ট্যাগগুলোকে কিভাবে আমরা লিখবো বা এলিমেন্টগুলোকে কিভাবে লিখবো, এই বিষয়গুলোই এখানে বলা হয়েছে, এর বাইরে কিছু নেই। যেমন যে এক্সাম্পলটা আমরা দেখেছিলাম ওই এক্সাম্পলের রেসপেক্টে এখানে বলা হয়েছে যে অ্যাড্রেস টার্গেটেড নোড আমাদের, হ্যাঁ, প্রাইম নোড, এর ভিতরে আমার তথ্যগুলো দেওয়া আছে কি নেম, কোম্পানি আর ফোন নাম্বার। তো রুট এলিমেন্টের আন্ডারে এগুলো আছে, যেটা কিনা ভ্যালিড। ইনভ্যালিড হিসেবে আমরা তো একটা এক্সাম্পল তখন দেখেওছিলাম। প্রশ্ন হয়তো এখান থেকে এই জাতীয় হতেই পারে একটা, ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে সাথে হয়তো ইয়ের এক্সএমএল এর ডিক্লারেশনের ওই পার্টটুকু দিয়ে সি ডেটার কিছু পার্ট দিয়ে এবং আরো কিছু হয়তো এর মধ্যে ছোট ছোট কিছু পার্ট অ্যাড করে হয়তো বলতে পারে নিচে কোনটি ট্রু আর ফলস, অথবা ডিক্লারেশনের উপরই আলাদা একটা প্রশ্ন হতে পারে। ডিক্লারেশনের যে তিনটা আমরা ইয়ে দেখলাম, অ্যাট্রিবিউট দেখলাম, যে নিচের এটা কোনটি ভ্যালিড কোনটি ভ্যালিড নয়।
এই মোটামুটি এক্সামেল এর বেসিক আমরা বলছি যে বেসিক কি উদ্দেশ্যে এটা ব্যবহার করা হয়, কেন আমরা ব্যবহার করব, এবং জেন্ডের ক্ষেত্রে এটা কেন প্রয়োজন। এটা ছিল আজকের অবজেক্টিভ। আমার অবজেক্টিভ ছিল যে আপনারা যাতে এতটুকু বুঝতে পারেন যে এক্সএমএল কি, কিভাবে কাজ করে, জেন্ডে কি জাতীয় প্রশ্ন এখান থেকে হতে পারে, প্লাস পিএসপি তে কিভাবে ব্যবহার করবেন, পিএসপি এটাকে কিভাবে কল করে, আপনি কিভাবে তথ্য আদান প্রদান করবেন এবং টেম্পোরারি স্টোর করবেন বা পার্মানেন্টলি স্টোর করবেন এক্সএমএল এর মাধ্যমে। অবজেক্টিভ ক্লিয়ার, এবং আমার মনে হয় যে আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন। বলেন যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এটা নিয়ে আমরা একটু আলোচনা করি।